আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, আপনারা সবাই জানেন যে আমাদের আউসাব ক্যারিয়ার লাইভ আড্ডার আজকে 11তম পর্ব। তো যে যেখান থেকে দেখছেন লাইভটি আমাদের শেয়ার করে দিবেন। আর্মি ভার্সিটির একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি অ্যালায়েন্স অফ বাংলাদেশ, সংক্ষেপে আউসাবের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। তো ক্যারিয়ার নিয়ে মোটামুটি আমরা সবাই, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট অথবা ইউনিভার্সিটিতে পদার্পণ করি, সবাই একটু চিন্তিত থাকি ক্যারিয়ার নিয়ে। তো এই ক্যারিয়ারের এই চিন্তাটা কিছুটা লাঘব করার জন্য আমাদের এই কমিউনিটির পক্ষ থেকে ছোট্ট একটু উদ্যোগ। আমরা মূলত আমাদের যারা 3টি ইউনিভার্সিটির সিনিয়র ভাইয়ারা আছেন এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন যারা বিভিন্ন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা ভালো ভালো পজিশনে আছেন, তাদেরকে আমরা আনার চেষ্টা করি এই লাইভে, এবং ভাইদের সাথে কথাবার্তার মাধ্যমে ভাইদের জীবনের পথ চলা এবং ভাইদের ভাইদের কাছ থেকে তাদের জীবনের গল্প, তাদের তারা কিভাবে আহ, তাদের ভবিষ্যৎকে সুন্দর করেছেন, সেই বিষয়ে আমরা মূলত ভাইদের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করে থাকি এবং ভাইরা উত্তর দিয়ে থাকে। তো আজকের লাইভটিতে যে বিশেষ গেস্ট আসছেন, ও তারকে আমি একটু ছোট্ট করে বলে দিই আমার পরিচয়টা। আমি আহনাফ তাহমিদ ধ্রুব, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বাউস্টের আইপি ডিপার্টমেন্টের 10ম ব্যাচের একজন ছাত্র। তো আজকের যে বিশেষ অতিথি আছেন আমাদের সাথে ভাইয়া, তিনি আমাদের আফজাল নূর ভাই, আমাদের আইপি ডিপার্টমেন্টের 2য় ব্যাচের একজন ছাত্র। তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস, যেটি ইউকেতে অবস্থিত, সেখানে ইন্টারন্যাশনাল লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে মাস্টার্স করছেন। তো আমি ভাইকে স্বাগতম জানাবো আমাদের লাইভ অনুষ্ঠানে। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। ভাই, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ। তো ভাই, দিনকাল কেমন যাচ্ছে? তো এখন পড়াশোনা প্রায় শেষ। এখন এই ছুটি জি, কাটাচ্ছি কিছুদিনের জন্য। আচ্ছা আচ্ছা। তো আমি আপনার পরিচয়টা যদিও দর্শকদের উদ্দেশ্যে দিয়েছি, আপনি যদি একটু ভাইয়া নিজের মুখে আপনার পরিচয়টা একটু দিতেন সবার উদ্দেশ্যে। আমি আফজাল নূর, আইপি সেকেন্ড ব্যাচের স্টুডেন্ট। আমি বর্তমানে আছি ইউকে তে, ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস এ মাস্টার্স করতেছি জি ভাই। ইন্টারন্যাশনাল লজিস্টিক অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। আমার মাস্টার্স এর ডিসার্টেশন কমপ্লিট। এখন আমি ওয়েট করতেছি রেজাল্টের জন্য আর কি। আর পাশাপাশি আচ্ছা আমি ম্যাকডোনাল্ডসে জব করতেছি। এটা একদমই একদম পার্ট টাইম একটা জব, ক্রু ট্রেনার হিসেবে। আচ্ছা। তো আচ্ছা এই বর্তমানে আমি ওখানে আমার ম্যানেজমেন্টের যেসব কাজ, সব কাজ আমি ওখানে দেখতেছি ম্যাকডোনাল্ডসে। আর এখন যেহেতু ঈদ সামনে, এর জন্য আমি ছুটি নিয়েছি। ছুটি নিয়ে এখন আপাতত রেস্টে আছি কিছুদিনের জন্য। আচ্ছা আচ্ছা ভাই। ভাই, দেশে আসতেছেন কবে আমাদের কাছে? দেশে আসার আহ প্ল্যান কবে? দেশে আসার প্ল্যান ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে, যদি সবকিছু ঠিক থাকে। ইনশাল্লাহ এই বছরের শেষের দিকে আসবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। এর মধ্যে মনে হয় না আসা হয়েছে? না আসা তো না, এর হয়নি মনে মধ্যে আমি হয়। আসতে পারিনি। জি। কারণ এই পড়াশোনা তার পাশাপাশি এরপর আমাকে জবও করতে হয়েছে। তো সবকিছু মিলায় সময়টা আসলে কুলায় উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা। জি ভাই। তো আমাদের এই লাইভ আড্ডাটা মূলত ভাই মানে প্রশ্নোত্তর পর্বটাই বেশি আমরা ফোকাস দিয়ে থাকি। প্রশ্নোত্তরে মাঝে মাঝে আমরা একটু আড্ডা দিব, বা আপনি কিছু শেয়ার করবেন। তো জি। আমি প্রথমেই যেটা জিজ্ঞেস করতে চাই ভাইয়া, যে আপনার বর্তমানে যেখানে আছেন আর কি, যে পার্ট টাইম জব করছেন বলছেন, হুম। জব লাইফ সম্পর্কে একটু যদি বলতেন, সেখানে কি ধরনের জব করছেন, অথবা উম, এখানে কেমন? আহ, যে কোনো স্টুডেন্ট যখন মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মাস্টার্স করতে বা ব্যাচেলার্স করতে যখন আসে, তো আমাদের জি ভাই। একটা রেস্ট্রিকশন আছে যে আমাদের 20 ঘন্টার উপরে কাজ করা যায় না। যদিও আমার আচ্ছা এখন কোর্স শেষ হয়ে গেছে দেখে আমি ফুল টাইম করতে পারতেছি, মানে 40 আওয়ার্স করতে পারতেছি। তো আচ্ছা। আচ্ছা এখানে 20 ঘন্টার উপর কাজ করা যায় না। তো এখানে একটা সমস্যা হচ্ছে, ম্যাক্সিমাম সময় অড জব গুলোই করা লাগে। আচ্ছা। যখন লাস্ট ইয়ার যখন আমি আর সামার ছিল, লাস্ট সামারে আমি ফুল টাইম করতে পারছিলাম। তো তখন আমি অ্যামাজনে জব করতাম। জি ভাই। তো
আমার ফুল টাইম যতদিন আমি 3 মাস ফুল টাইম করতে পারতাম, আমি 3 মাসের জন্যই তারা আমাকে রিক্রুট করছিল। আচ্ছা আচ্ছা। তো এখন আবার আমি যখন এরপরে আমার ফাইনাল সেমিস্টার চলতেছিল যখন, তখন আবার আমার 20 ঘন্টার একটা রেস্ট্রিকশন ছিল, ওয়ার্কিং রেস্ট্রিকশন। তোর জন্য জি আমাকে ভাই। আবার অড জব করা শুরু করা লাগছে। এখানে অড জবটা হচ্ছে ইউকে তে, আমি যেটা দেখছি ম্যাক্সিমামই রেস্টুরেন্ট জব। আচ্ছা এখন এটা আসলে কিচেনের জিনিসপত্র সামলানো, ওয়েটের হিসাবে কাজ করা। কারণ আমি আচ্ছা আচ্ছা। ম্যাকডোনাল্ডসে অনেক দিন ধরে জব করছি, আমি প্রায় মনে হয় 1 বছর হয়ে গেছে আমি জব করতেছি ম্যাকডোনাল্ডসে। তো আচ্ছা আচ্ছা। প্রমোশন পেতে 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 এখন ম্যানেজমেন্টে কাজটা আমি করতেছি। এখন যদি আমি ট্রেনার হিসাবে আছি, হুম হুম। হয়তো যতদিন পর্যন্ত আমি মানে এই জবটা যদি কন্টিনিউ আমি করি, তাহলে ইনশাল্লাহ আমি ম্যানেজমেন্টের আরেকটু সিনিয়র পোস্টে আমি যেতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা যদিও আচ্ছা। আমার এটা মানে তো এটা ভাই, জাস্ট পাশাপাশি একটা পড়াশোনার পাশাপাশি। আচ্ছা আচ্ছা। জি ভাই। তো অ্যামাজনের জব লাইফ সম্পর্কে যদি একটু বলতেন, আমরা সবাই জানি অ্যামাজন কিছু একটা বিশাল বড় অ্যামাজনের, একটা কোম্পানি। হ্যাঁ অনেক বড় একটা কোম্পানি। আর অ্যামাজনে এক্সপিরিয়েন্স খুবই আলাদা, খুবই আলাদা। আচ্ছা আচ্ছা। অ্যামাজনে আমাদের, আমি যদি বলি আমার তখন সামার সামার টাইম ছিল, সামার টাইম তখন শেষ। আমি যখন অ্যামাজনে জয়েন করি তখন সামার টাইম প্রায় শেষ। না, তখন উইন্টার ভেকেশন ছিল মনে হয়। 3 মাসের আমি আচ্ছা 3 মাসের আমি একটা ভেকেশন পেয়েছি, উইন্টার ভেকেশন। তো আমার ডিউটি থাকতো রাত্রে 9টা থেকে সকাল 8টা পর্যন্ত। নাইট শিফট। এই নাইট শিফট থাকতো। আচ্ছা তো প্রথমে 1 মাসের মতো আমাকে স্টোরিং অপারেটর যেটাকে বলে, মানে এটাকে আমাদের কি বলতে কিভাবে বোঝাই, যে প্রোডাক্ট যেগুলো আসতো ওগুলোকে আমাকে স্ক্যান করা লাগতো। আচ্ছা। আচ্ছা এরপর আস্তে আস্তে 1 মাস করার পরে আমাকে ওখানে যে যেসব পার্সেল গুলো আসবে ওই পার্সেল গুলার যে কাউন্টিং বা আহ, হিসাব রাখা, সেই হিসাবগুলো আমাকে রাখতে হতো। আচ্ছা। আচ্ছা। কিন্তু ওখানে আর একটাই সমস্যা, সেটা হচ্ছে আমাদের হাতের টাইম থাকতো ধরো 10 ঘন্টা, 10 ঘন্টার মধ্যে লাখ লাখ পার্সেল সর্ট করা লাগতো। আমাদের টিম মেম্বার থাকতো একটা ইয়েতে 100-150 জনের মতো। তো এই 10 ঘন্টার মধ্যে প্রায় আমি হায়েস্ট দেখছি 1,10,000, 1,20,000 পার্সেল আমাদেরকে সর্ট করা লাগতো এই টাইমে। মজা আছে, কাজ করে অনেক মজা আছে, এক্সপিরিয়েন্সটা প্রচুর, মানে খুবই আলাদা। বাকি আমি অন্যান্য যেসব জায়গায় কাজ করছি, আমি পাশাপাশি আহ, ছোট ছোট লোকাল শপ যেগুলো আছে ওগুলো তো কাজ করছিলাম, ইনভেন্টরি সামলাই, ইনভেন্টরি ম্যানেজমেন্টে। তো ওগুলার থেকে তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যামাজনের, এটা খুবই আলাদা। আর এখন থেকে অনেক কিছু শেখা যায়, ওদের যে যে সকল সফটওয়্যার তারা ইউজ করতেছে ওগুলো খুবই আলাদা, আচ্ছা। এবং ওগুলা তাদের নিজস্ব সফটওয়্যার। তাদের নিজস্ব এবং তৈরি করা সফটওয়্যার তারা ইউজ করে। হ্যাঁ, জি ভাই। তো আপনার জবটা তো মূলত যেটা বুঝলাম ভাই, তাহলে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট রিলেটেড জব। জি হ্যাঁ। সাবজেক্ট রিলেটেড। তো ভাইয়া ইউকে হুম। তে আপনি যে মাস্টার্স করছেন, তো ইউকে কেন চুজ করলেন, বা এই ইউনিভার্সিটিটা কেন চুজ করলেন বাইরে যাওয়ার ক্ষেত্রে, বা আপনার বাইরে যাওয়ার যে গল্পটা, টোটাল যে সিনারিওটা, কিভাবে গেলেন, কিভাবে ভার্সিটি চুজ করলেন, কিভাবে সাবজেক্ট চুজ করলেন, এই গল্পটা যদি একটু সামারাইজ করে বলতেন আমাদের জন্য। এখন তো আমি যদি একদম প্রথম থেকে শুরু করি, জি ভাই। তো আমার যতটুকু মনে আছে যে আমি 2021-এর মার্চে আমার মনে হয় রেজাল্ট দিছিল আমাদের, 2021-এর মার্চে। তো মার্চে না, মার্চে, হ্যাঁ মার্চে রেজাল্ট ছিল। মার্চের রেজাল্টের পর আমি রেজাল্ট নিয়ে এসে পড়ছি বাসায়। বাসায় এসে পড়ার পর জি আমার ভাই। প্রথমে প্ল্যান ছিল যে আহ, দেশের বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করব।
তখন আমারও প্রথম দিকে ইয়ে ছিল যে আমি জার্মানিতে যাব, জার্মানির জন্য অ্যাপ্লাই করা শুরু করব। আচ্ছা তো আমি যেটা করছিলাম, জার্মানিতে, আমি জার্মানির কথাটা আগে বলতেছি কারণ এখান থেকে আমার শুরু। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো শিওর আমি ভাই। বসে বসে আমার সাবজেক্ট রিলেটেড যেরকম প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আছে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, সাস্টেইনেবল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল, এই সকল সাবজেক্ট আমি খোঁজা শুরু করছি জি যে ভাই। জার্মানিতে কোন কোন ইউনিভার্সিটি এই সকল সাবজেক্ট তাদের আছে, এবং তাদের ওটা আমি লিস্ট করা শুরু করছিলাম। ওই লিস্টটা আমার কাছে আচ্ছা এখনো ভাই। আছে যদিও। আচ্ছা আচ্ছা। তো লিস্ট বের করলাম, এরপর তাদের স্টার্টিং ডেট কখন, এন্ডিং ডেট কখন, তাদের বছরে কয়টা সেশন, ওই প্রত্যেকটা সেশনের জন্য ক্রাইটেরিয়া কি কি, ওগুলো সব আমি নোট ডাউন করে রাখতাম। আচ্ছা ভাই। তো এরপরে আমি ভিসার জন্য আমি অ্যাপ্লাই করি, যেটা আশা করি বর্তমানে হয়তো তোমরা জানো যে জার্মানিতে এখন 19 মাসের ওয়েটিং টাইম ভিসার জন্য, আচ্ছা। ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ওটার জন্য। তো তখন জি আমাদের ভাই। ছিল 12 মাসের ওয়েটিং টাইম। 12 মাস না, তখন 8 মাসের ওয়েটিং টাইম ছিল। তো 2-3 মাস পরে আমি দেখি যে এটা 12 মাস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো আমি অ্যাপ্লাই করে রাখছি, তখন আমি দেখলাম 8 মাস। আমি চলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাকি আইএলটিএস বা এর জন্য প্রিপারেশন নেই। হুম, হুম। তো এরপর দেখি 12 মাস, 2 মাস পরে যে আমি দেখছি 12 মাস ওয়েটিং টাইম। এই জন্য আমি আচ্ছা এখন আচ্ছা। কি করব, কারণ 12 মাস ওয়েট করা, কারণ এটা বাড়তেছে, ওয়েটিং টাইম যেটা জি। ছিল এটা বাড়তেছিল। হুম। তো পরে আমি ইপিসিতে আমি পরে চিন্তা করলাম, আচ্ছা ঠিক আছে, 1 বছর যেহেতু আমাকে বাংলাদেশে থাকতেই হবে, তাহলে আমি 1 বছর আমি এক্সপিরিয়েন্স নিই, কোথাও অ্যাপ্লাই করে হুম। দেখি হয় কিনা। কারণ আমাদের ওই ওই সময় আমি, আমার ব্যাচমেট যারা, তারা হুম। অ্যাপ্লাই করছিল, অনেকে জব হয়ে যাচ্ছিল। আমি বললাম, আমি দেখি আচ্ছা জব আচ্ছা। হয় কিনা, বা ওখানে সেক্টর কিরকম। আচ্ছা আচ্ছা। তো আমি তখন অ্যাপ্লাই করা শুরু করি, আমি কয়েকটা জায়গা থেকে ডাকও পাই, এবং আহ, একটা জায়গায় আমি থেকে অফার লেটার পাই আচ্ছা। অ্যাপয়েন্টমেন্ট ইয়ে করার জন্য। তো এটার গল্পটাও একটু অন্যরকম। তো আমাকে প্রথম ইন্টারভিউর জন্য ডাকে। তো আমি ইন্টারভিউ দিই, হুম। এটা তো ছিল অনলাইনে, যেহেতু তো ওই টাইমটাতে করোনার একটা সময় চলতেছিল। করোনার সময় ছিল। জি ভাই। হ্যাঁ। তো ইন্টারভিউ দিই, ইন্টারভিউ দেওয়ার পরে আমাকে তারা বলে যে ফ্যাক্টরিতে এসে আহ, ওদের অফিসিয়ালদের সাথে ইন্টারভিউ দেওয়া লাগবে। আচ্ছা আমি আচ্ছা। কোম্পানির নামটা বলবো না। তো আমি তাদের হুম হুম। ফ্যাক্টরিতে যাই, আচ্ছা। এবং ওই দিন আমাকে, এটা আমি বলবো কিছুটা আমার পরীক্ষা টাইপের ছিল। আমার প্রত্যেকটা সেক্টর বাই সেক্টর আমার নলেজ আছে কিনা, স্কিলস হুম হুম কিরকম, হুম। সবকিছু তারা ইয়ে করে। তো প্রায় অনেকক্ষণ, এটা ছিল অনেকক্ষণের ইন্টারভিউ ছিল। আচ্ছা এরপরে আমি চলে আসি বাসায়। বাসায় চলে আসার পরে আহ 2-3 দিন পরে এইচআর থেকে আমাকে কল দেয় যে আপনাকে আহ, আমরা সিলেক্ট করছি, আপনি কবে থেকে জয়েন করতে পারবেন। আচ্ছা। আচ্ছা। তো এরপরে, যদি আমি আর ওখানে জয়েন করি নাই কিছু কারণে, তো এরপর আমি চিন্তা করলাম যে দেখে আমার বাসার থেকে বলছিল যে তুমি যেহেতু চিন্তা করছো একবার যে দেশের বাইরে চলে যাবা, বা দেশের হুম হুম। বাইরে মাস্টার, আমার অনেক আগে থেকে মাস্টার্স করে ছিল দেশের বাইরে। এবং আমার আচ্ছা আচ্ছা। আহ, মাঝখানে যে একটা গ্যাপ হবে, গ্যাপটা আমি চাচ্ছিলাম না, যে আমি চাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেই মাস্টার্স এর জন্য ভর্তি সাথে হয়ে যাবো। সাথেই। হ্যাঁ। জি ভাই। কারণ মাঝখানে যদি একটা গ্যাপ হয়ে যায়, তখন যেটা হয় সাধারণত পড়তে ইচ্ছা করে না। হুম এটা হুম। আমি দেখছি, এটা আসলে এটা লাস্ট লাস্ট ইয়েতে আমার সাথে হয়েছে, যে সামারে আমি যে একটা বড় একটা ব্রেক পাইছি, এরপরে কিন্তু আমার পড়ার জন্য একটা, মানে পড়তে বসতে ইচ্ছা করতো না তখন আর। আচ্ছা আচ্ছা। জি কারণ ভাই। অনেক, মানে একটা 3-4 মাসের একটা গ্যাপ পড়ে গেলে এরকমই হয় কিছুটা। তো আমি হ্যাঁ। তখন আম্মু বললো যে ঠিক আছে, ইয়ে করা দরকার নেই, তুমি
দেখো অন্য কোথাও হয় কিনা বা তো তখন আমি ইউকে ইউকে কিসের জন্য আমি সিলেক্ট করছিলাম সেটা আসলে আগে আমার ইচ্ছা ছিল একবার, ছোটবেলায় অ্যাকচুয়ালি, যে হ্যাঁ আমি ইউকে তে যাবো পড়াশোনা করার জন্য। কিন্তু ওইটার মানে এটা নিয়ে যে কাজ করবে এটা নিয়ে কাজ করা হয় নাই। তো তো এই টাইমে একটা সুযোগ আচ্ছা। পেলাম যে হ্যাঁ জার্মানিতে ওয়েটিং টাইম অনেক। তো আমি হুম ইয়েতে দেখা শুরু করলাম, ইউটিউবে আগে দেখা শুরু করলাম যে প্রসেসিংটা কি। এরপর বিভিন্ন অ্যালুমিনি গ্রুপ আছে ইউকে, তো ওদের ওখানে কন্ট্যাক্ট করা শুরু করলাম। তাদের থেকে তাদের পোস্ট দেখে অনেক কিছু জানলাম যে হ্যাঁ এইভাবে এইভাবে অ্যাপ্লাই করা যায়। তাদের আচ্ছা। ইউনিভার্সিটির যে একসেপ্টেন্সটা ওটা কিরকম, হুম বা ক্রাইটেরিয়া গুলা কি কি, ওগুলা দেখে আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে তাহলে ইউকে নিয়ে একটু আগানো যায়। তো আমি ওরকম ভাবে সেম ইউকে তে শুরু করলাম, সেম প্রসেসে যে হ্যাঁ আমি তো অলরেডি একটা ইয়ে হয়ে গেছে যে হ্যাঁ ইউনিভার্সিটি এভাবে শর্টলিস্ট করা যায়। তো ভাবে আমি ইউকে এর জন্য আমি ইউনিভার্সিটি শর্টলিস্ট করা শুরু করলাম। আমার ইচ্ছা ছিল না যে আমি ইংল্যান্ডের এদিকে থাকবো, ইংল্যান্ডের আশেপাশে বা ইংল্যান্ডের বাইরে পড়াশোনা করবো, এটা মাথায় ছিল। কারণ জার্মানিতে যেরকম টিউশন ফিস অনেক কম, কিন্তু ইউকে তে কিন্তু ঠিক তার উল্টা। টিউশন ফিস হ্যাঁ এটা আচ্ছা। আচ্ছা। অনেক অনেকটা আহ, কম বলবো না বা বেশি বলবো না, একটা মডারেট লেভেলে। কিন্তু জি ভাই। এটার জন্য আমাকে খুঁজতে হবে অনেক, যেটা আমাকে অনেক খুঁজতে হয়েছে। যে প্রায় যেরকম ওয়েলসে আমি দেখছি প্রায় পাঁচ ছয়টা ইউনিভার্সিটি, স্কটল্যান্ডে আমি দেখছি পাঁচ হুম। ছয়টা ইউনিভার্সিটি, এরকম করে আমি শর্ট লিস্ট করছি। শর্ট লিস্ট আচ্ছা। করে এখন তখন আমি কিন্তু আইএস দিইনি। এটা মোটামুটি আমি যখন কথা বলছি সেটা হচ্ছে 2021-এর জুলাই কি অগস্টের দিকের কথা বলতেছি। আচ্ছা, মানে আইএলটিএস দেওয়ার আগের গল্প এগুলো। হ্যাঁ, আমি এখন পর্যন্ত আইএলটিএস দিইনি, আমি আইএলটিএস দিছি সেপ্টেম্বরে। আচ্ছা ভাই। সেপ্টেম্বরের লাস্টের দিকে আইএলটিএস দিই, আইএলটিএস এর রেজাল্ট আসে অক্টোবরের প্রথম উইকে। তো আমি অ্যালুমনি যে গ্রুপটা ছিল ওই গ্রুপের থেকে আমি জানতে পারি যে হ্যাঁ এরকম এরকম ইউনিভার্সিটিস আছে। তো তাদের এখানে রিজিওনাল অফিস আছে। আচ্ছা। তো আমি ডিরেক্ট তাদের সাথে গিয়ে কন্ট্যাক্ট করি যে হ্যাঁ এরকম আমার আহ, চাই আমি দেশের বাইরে যেতে, মাস্টার্স করব। এখন আহ, কি করা যায়, নেক্সট প্রসেসটা কি হবে। হুম যদি আমি আমার হোমওয়ার্ক করে নিছিলাম যে হ্যাঁ এইভাবে এইভাবে করা যায়, কিন্তু তাদের তো একটা গাইডলাইন নেওয়া লাগবে। জি তো ভাই। তারা আমাকে গাইডলাইন দিল যে হ্যাঁ তুমি তোমার ইউনিভার্সিটি আমাকে সিলেক্ট করে দাও, একটা লিস্ট দাও ইউনিভার্সিটি তুমি কোন সাবজেক্ট পড়তে চাও সেটা দাও, এবং তোমার সার্টিফিকেট সবগুলো আমাকে দাও। আমি ইয়ে করব, আমরা প্রসেস করবো তোমার ওই অনুযায়ী। তো আমি আচ্ছা। তাদেরকে লিস্ট দিছি যে হ্যাঁ আমি এই ইউনিভার্সিটি আমার কাছে আছে, এই ইউনিভার্সিটি এই সাবজেক্ট গুলোতে আমি অ্যাপ্লাই করতে চাই। তো ওই অনুযায়ী তারা আমাকে ক্রাইটেরিয়া দিল যে হ্যাঁ এই ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া গুলো এরকম, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো তুমি ওগুলা আচ্ছা ভাই। ফিল আপ করো। এরপরে অ্যাপ্লাই করা শুরু করো, অ্যাপ্লাই করার জন্য এইভাবে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা। এই অ্যাপ্লাই এই করতে ভাই, আসলে এই তো এমন হেল্পটা কি কিছু, ভাইদের কাছ থেকে পেয়েছিলেন এই হেল্পটুকু, এটা কি নাকি এটা কোনো কোনো এটা সার্ভিস? হচ্ছে আহ, আমি আসলে এটা এরকম যে যখন আমি কোনো থার্ড কোনো, এটা অ্যাকচুয়ালি এজেন্সি না, এটা একটা রিজিওনাল আচ্ছা অফিস, আচ্ছা। আচ্ছা। ইউনিভার্সিটি রিজিওনাল অফিস। তো হুম স্বাভাবিকভাবে আমি যখন অ্যালুমনি গ্রুপ গুলোতে আমি দেখতেছিলাম, তো তখন আমরা দেখতেছিলাম হুম যে হ্যাঁ আমাকে হোমওয়ার্ক করা লাগবে, হুম। যে আসলে প্রসেসটা কিরকম ভাবে হচ্ছে, বা আমাকে কাগজপত্র কিভাবে গুছাইতে হবে। কাগজপত্র গুছানো এটা অনেক বড় একটা ইয়ে, যে তোমার সার্টিফিকেট গুলো গুছাইতে হবে, অ্যাটাস্টেড করা লাগবে। এরপর হুম হুম এসওপি লেখা লাগে, হুম। ইউনিভার্সিটির থেকে রিকমেন্ডেশন নেওয়া লাগে, রিকমেন্ডেশন লেটার যেটা। তো জি ভাই। সবকিছু মিলায় যে হ্যাঁ একটা
সেট কিভাবে গুছাতে হয় ওইটা আমি অ্যালুমিনি গ্রুপ যেটা ছিল ওখান থেকে আমি একটা গাইডলাইন নিয়ে ওইভাবে আমি গোছানো শুরু করে দিই। তো এরপর যখন আমাকে ফিজিক্যালি কোনো এক কারোর সাথে অ্যাডভাইসের জন্য যাওয়া লাগবে, তখন আমি এই রিজিওনাল অফিসের সাথে কথা বলি। তো তারা তখন আমাকে ফেস টু ফেস, ওয়ান টু ওয়ান সেশনে আমাকে গাইডলাইন দেয় যে হ্যাঁ তুমি এভাবে এভাবে আগাও, তাহলে অ্যাপ্লিকেশনের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। তো তাদের থেকে আমি জানতে পারি যে হ্যাঁ অ্যাপ্লিকেশনের ডেডলাইনটা কখন। তো ওরা হুম আমাকে হুম। ওইভাবে ওইভাবে বলে যে হ্যাঁ, এখন আমি সাউথ ওয়েলসে অ্যাপ্লাই করার মেজর একটা রিজন হচ্ছে তখন মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ডেডলাইন চলে গেছে। আচ্ছা তো আমাকে সেক্ষেত্রে ওয়েট করতে হতো আবার সেম প্রায় 6 মাসের মতো ওয়েট করতে হতো। আচ্ছা আচ্ছা। কারণ জানুয়ারি সেশনে এটাও কিছুটা, এটা হয়তো বা ইউরোপের যে সকল ইউনিভার্সিটিস আছে এই সকল ইউনিভার্সিটির একটা আহ, এটাকে কি বলা যায়, রুলস এর মতো যে ওরা আচ্ছা একটা স্পেসিফিক সেকশনে স্টুডেন্ট অনেক বেশি নেয়, এবং ওই সেশনটাতে বেশিরভাগ যে তোমার সাবজেক্ট সাবজেক্ট অনেক সাবজেক্ট হুম তখন হুম। তারা ওপেন করে। যেরকম জানুয়ারি সেশনে খুব কম সাবজেক্ট, খুব বেশি সাবজেক্ট তারা ওপেন করে। কিন্তু আচ্ছা আচ্ছা। সেপ্টেম্বর সেশনে তাদের এটা খুব কম থাকে। হুম হুম। ওরা সিলেক্টেড কিছু সাবজেক্টের জন্য ওই সেশনটা অন করে, সিলেক্টেড কিছু কোর্সের জন্য ইউনিভার্সিটির মানে সিলেক্টেড কিছু ইউনিভার্সিটি এই সেশনটা চালায়। তো ওর জন্য আমি চিন্তা করলাম যে হ্যাঁ তাহলে তো আমাকে যদি আমি সেপ্টেম্বরের জন্য নেক্সট সেপ্টেম্বরের জন্য আমি চিন্তা করি, তাহলে আমি এদিকে ওয়েট করা লাগতেছে প্রায় 1 বছর মতো। এক প্রায় বছর এক মতো বছর। এটাও করা লাগবে। তার সাথে সাথে তখন আমি ইউনিভার্সিটির যে লিস্ট ওটা আমি অনেক কম পাবো, সাবজেক্টটা হুম হয়তো হুম। আমি নাও পাইতে পারি, কারণ নাও কম্পিটিশন অনেক পেতে বেশি পারে। তখন। হুম হুম। তো তখন আমি দিলাম। আর আরেকটা মেজর ইস্যু ছিল যেটা, সেটা হচ্ছে আমি দুইটা সাবজেক্ট পছন্দ করতাম। একটা আচ্ছা ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল লজিস্টিক যেটাতে আমি পড়তেছি। আচ্ছা আচ্ছা। জি ভাই। তো তো তাদেরকে আমি ইয়ে করলাম যে হ্যাঁ আমি এই ইউনিভার্সিটি সাউথ ওয়েলস এর জন্য ইয়ে করলাম যে সাউথ ওয়েলসে এই দুইটাতে আমি অ্যাপ্লাই করব, এই দুটা কোর্সে। তো তারা আমাকে প্রসিডিউর বলে, আমি ওই অনুযায়ী ফাইল সাজিয়ে তাদেরকে অ্যাপ্লিকেশন করে দিই। তখন অ্যাপ্লিকেশন করার আমাকে 15 দিন ওয়েট করতে হয়েছে। 15 দিন আচ্ছা পরে আচ্ছা। গিয়ে দুইটার রেজাল্ট একসাথে আসছে, কারণ দুইটাতেই আমি তখন সিলেক্টেড হয়েছিলাম। কিন্তু এটা আচ্ছা আচ্ছা। টার্ম আছে যে হ্যাঁ এটা আমাকে সিলেক্ট করা হয়েছে, শর্ট লিস্ট করে সিলেক্ট মানে শর্ট লিস্ট করা হয়েছে। শর্ট লিস্ট করা হয়েছে আচ্ছা। হ্যাঁ, এখন ওইটার পর আমাকে ইন্টারভিউ ফেস করতে হবে দুইটা। এরপর যে আমি সিলেক্টেড কিনা, আমি কি আসলে এনরোল করতে পারবো কিনা সেটা। তো যখন সিলেক্টেড করা হলো তখন রিজিওনাল অফিস থেকে আমাকে বললো যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে যদি তুমি পড়তে চাও, তুমি অ্যাক্রিডেশনটা কিরকম ভাবে নিচ্ছ। আমাদের সাউথ ওয়েলসের যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের উপর মাস্টার্সটা ওটা এখন পর্যন্ত অ্যাক্রিডিটেড হয় না। আচ্ছা আচ্ছা। ওটা হতে মোটামুটি আর 1 বছরের মতো সময় লাগবে, বা আর তার চেয়ে বেশি সময় লাগতে পারে, কিন্তু এটা এখন পর্যন্ত অ্যাক্রিডিটেড হয়নি। তো তুমি কি এটাতে এটার জন্য প্রিপারেশন নিবা, নাকি তুমি ইন্টারন্যাশনাল লজিস্টিক নিয়ে প্রিপারেশন নিবা? তো হুম তখন আমি চিন্তা করলাম যে অ্যাক্রিডিটেশন যদিও ইউকের যে এডুকেশন সিস্টেম বা ইউকের যে ডিমান্ড, ইউকের হুম। একটা ডিগ্রির যে ডিমান্ড, এটা জি ভাই। অনেক, পুরো অ্যাক্রেডিটেড না ইউরোপিয়ান ইউনিয়ন। থাকলেও ডিমান্ড অনেক। হ্যাঁ, ডিমান্ড অনেক, কিন্তু তবুও যেরকম অ্যাক্রিডিটেশন থাকলে অনেক জায়গায় সুবিধা হচ্ছে। আহ, আমার যে কিছু এখানে এখানে এসে আমি জিনিসগুলো দেখছি, কিছু ফার্স্ট হ্যান্ড লাইসেন্স আমার লাগে প্র্যাকটিস করার জন্য, আচ্ছা ওগুলা পেতে আমার সুবিধা হয় তখন।
ওগুলোর জন্য আমি খুব ও ইজিলি অ্যাপ্লাই করতে পারবো লাইসেন্সের জন্য। এবং এক্সাম গুলো, আচ্ছা লাইসেন্সের আচ্ছা। যে এক্সাম গুলো, ওগুলোর জন্য আমি ইজিলি অ্যাটেন্ড করতে পারবো। যদি হুম হুম। অ্যাক্রেডিটেশন না থাকে সেক্ষেত্রে কি আমি প্র্যাকটিসের সময় পারবো না ওই লাইসেন্স গুলোর আচ্ছা আচ্ছা। জন্য অ্যাপ্লাই করতে। তো তখন আমি ইন্টারন্যাশনাল লজিস্টিক নিয়ে করলাম যে হ্যাঁ, তো আমি এখন ইন্টারন্যাশনাল লজিস্টিক নিয়ে পড়বো। ওইটার জন্যই আমি আগাই, আমার অ্যাপ্লিকেশন যেটা আছে ওটা নিয়ে আগাই। তো ওই অনুযায়ী হুম আমাকে বললো যে ঠিক আছে তাহলে ওইটা নিয়ে আগাচ্ছি। ওইটার জন্য আমাকে দুইটা ক্রাইটেরিয়া দিল, যে আমার যে আইএলস এর, তখন আমি আইএলস দিই নাই, হুম তোমাকে আইএলস দিতে হবে এবং আইএলস এর যে রেজাল্ট এটা সাবমিট করার পরে আমি ইন্টারভিউর জন্য এলিজিবল হব, যদি আমি আইএলস এর রেজাল্টটা আচ্ছা তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ঠিক থাকে তখন। আচ্ছা আচ্ছা। তো এটা মনে হয় আগস্টের 20-22 তারিখের দিকের কথা। হুম তখন আমি সাথে সাথে আমি যখন দেখি যে হ্যাঁ আমাকে শর্টলিস্ট করছে এবং আমাকে এই যেটা দিচ্ছে যে হ্যাঁ এখন তোমাকে আইএলস দিলে এরপর ইন্টারভিউ, আমি তখনই আইএলস এর জন্য রেজিস্ট্রেশন করে ফেলি। তো রেজিস্ট্রেশনের ডেট পেতে আমার একটু সময় লাগছে, প্রায় আচ্ছা। তার বিশ মানে দিনের ভাই মতো আমার আপনি লাগছে। মানে শর্ট লিস্টেড হয়েছেন, এই তারপরে যে আইএলটিএস এর জন্য প্রিপারেশন নিয়েছেন। যেখানে আমি, হ্যাঁ, না না প্রিপারেশন আমি আগের থেকে নিয়েছি, কিন্তু আইএলটিএস এর যে ডেটটা পাওয়া, এক্সামের জন্য যে ডেটটা পাওয়া, আচ্ছা আচ্ছা ওই হ্যাঁ। ডেটটা পেতে আমার অনেক লেট হয়েছে তখন। ও আচ্ছা। প্রায় 20 দিনের মতো, 20 দিন পরের আমি ডেট পেয়েছি। যদিও আমি এর আগের গুলা নিতে পারতাম, কিন্তু এর আগের গুলা বেশিরভাগ ছিল কম্পিউটার বেসড হুম আর অনেক দূরে দূরে। আমি একটু চিন্তা করছি ঠিক আছে, যে 1 মাস, যদি 1 মাস বা 20 দিনও যদি আমি টাইম পাই, তাহলে আমি প্রিপারেশনটা আরেকটু বেশি নিতে পারবো। আচ্ছা। তো ওই ইয়ে করে নিলাম, এক্সাম দিলাম আইএলটিএস এর এক্সাম দেওয়ার পরে রেজাল্ট যখন আসলো, রেজাল্টটা আমি সাথে সাথে তাদেরকে ফরওয়ার্ড করে দিয়েছি। হুম পরেই আমাকে প্রিপারেশন নেওয়ার তেমন কোনো টাইম দেয় নাই, যে ইন্টারভিউর জন্য যে আমাকে প্রিপারেশন নিতে হবে। কারণ আমি ওদেরকে আচ্ছা আচ্ছা সাবমিট করছি, করার মনে হয় 1 কি 2 দিনের মধ্যে আমাকে ইন্টারভিউ নিচ্ছে তারা। আচ্ছা। মেল করে পাঠাইলো যে হ্যাঁ এই টাইমে ইন্টারভিউ হবে। অনলাইনে আমাকে ইন্টারভিউ নিল। তো ওই ইন্টারভিউটাতে বেসিক্যালি তারা যেটা জিজ্ঞেস করতো যে হ্যাঁ আমার মোটিভেশনটা কি, আমি কেন এই সাবজেক্ট পড়তে চাচ্ছি বা কেন আমি ইউকেতে এই সাবজেক্ট পড়তে চাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এবং এখানে একটা ইয়ে যে তারা আমার গ্রাজুয়েশনের সময় অনেক, মানে গ্রাজুয়েশনের যে স্টোরি, যে হ্যাঁ আমি কিভাবে গ্রাজুয়েশন আমার শেষ হয়েছে, গ্রাজুয়েশনের সময় কি কি করছি, ওই হুম সকল বিষয়েও তখন আলোচনা করছে। তো আচ্ছা। তখন আমাকে বলেছে ঠিক ইন্টারভিউটা আছে তো। কতক্ষণ ধরে হয়েছিল ভাই? 30 মিনিট। আচ্ছা আচ্ছা। তিরিশ অনেকক্ষণ। মিনিট একের পর এক কোশ্চেন, একের পর এক কোশ্চেন করে গেছে তারা। তো আচ্ছা এরপরে তারা আমাকে বললো যে উইদিন 5 ডেজ আমাকে জানাবে। 5 ডেজ হতে হতে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে। আমি তো ভাবছি যে হয়তো হবে না, হয়তো হবে না। কারণ এখন যদি আমি তখন ওই টাইমে সাউথ ওয়েলস বাদে আমি আরেকটা ইউনিভার্সিটি ছিল, তো তারা আমাকে বললো যে যদি এখানে না হয় তখন গিয়ে ইয়ে করা যাবে, অন্য কোথাও অ্যাপ্লাই করা যাবে, তুমি আগে দেখো সাউথ ওয়েলস হয় কিনা। হুম তো তারা এই বললো যে হয়ে গেছে। তো আমাকে মেল পাঠিয়ে যায় কনগ্রাচুলেশন যে, তো আমাকে আনকন্ডিশনাল যে অফার লেটারটা, সেই আনকন্ডিশনাল অফার লেটার আমাকে দিয়ে দেয়। তো আচ্ছা আচ্ছা। এরপর তো সেই আনকন্ডিশনাল অফার লেটার পাওয়ার পরে আমাকে ওরা টাইম দিয়ে দেয় যে হ্যাঁ আমাকে টিউশন ফিস জমা দেওয়া লাগবে কিছু, এরপর আমাকে হুম। ভিসার জন্য আগাইতে হবে। ভাই আনুমানিক কত উম, খরচ হয়েছে আপনার, বা কত টিউশন ফি দিতে হয়েছে, বা আমরা যদি কেউ যেতে চাই টিউশন তাহলে কি ধরনের প্রিপারেশন নিতে হবে? ওই সময় সমস্যা ছিল, ওই সময় আহ, আমার সব মিলিয়ে টিকিট থেকে হুম, শুরু করে ভিসা, ইন্স্যুরেন্স করা লাগছে, ইন্স্যুরেন্স সবকিছু মিলে আহ 10 লাখ সামথিং এর মতো লাগছে। আচ্ছা। প্লাস ওইটার খুব। মধ্যে কিন্তু আমার ওই পরিমাণ টাকা যেটা একটা
অ্যামাউন্ট আমি নিয়ে আসছিলাম ইউকেতে হুম হুম প্রথম 1-2 মাস, যাতে আমার কোনো সমস্যা না হয় ওর হুম জন্য। হুম। সবকিছু মিলে 10 লাখ, 10 লাখের মতো লাগবে, মানে সেম আচ্ছা যেটা তোমার জার্মানির জন্য লাগবে। জার্মানিতে হয়তো আচ্ছা আচ্ছা। আহ, এটা জানো যে জার্মানিতে ব্লক অ্যাকাউন্টের জন্য 10 লাখ দেখাইতে হয়, যেটা বর্তমানে হয়তো হুম হুম তখন 10 লাখ ছিল, এখন বর্তমানে হয়তো এটা একটু বাড়ছে যেহেতু এক্সচেঞ্জ রেটে। হুম তো হুম। ওরকমই সেম অ্যামাউন্টই লাগে, আচ্ছা, খুব কিন্তু একটা এটা বেশি তাহলে লাগেনি। না, সবকিছু মিলে ওর ওর মধ্যেই হয়ে যায়। আচ্ছা আমাকে আচ্ছা টিউশন ফিস দেওয়া লাগছিল 50%, টিউশন ফিসটা একটু বেশি দেওয়া লাগছে, আচ্ছা। কিন্তু বাকি যে সকল খরচ, ওই সকল খরচ গুলা আনুমানিক ভাবে কম। এরপর তো আমি এখানে এসে পড়ি। আমি আর ফেব্রুয়ারি সেশনে আসছিলাম, মানে জানুয়ারি সেশন বলে যে আমাদের স্টার্ট হয়েছিল ফেব্রুয়ারি থেকে। আচ্ছা, তো এরপর তো এরপরের স্টোরি তার যদি মানে আমি বলি। হ্যাঁ, গ্রাজুয়েশনের পরে মানে 1 বছরের মধ্যেই আপনার বাইরের হ্যাঁ, মাস্টার্স এর সব কাজ শেষ হয়ে গিয়েছে, বেশি ওয়েট করতে হয়নি। হ্যাঁ, বেশি ওয়েট করতে হয়নি, কিন্তু জিনিসটা হচ্ছে ওই সময়টা মার্চ হুম। থেকে আমি যদি জানুয়ারি, যে যতটুকু সময়, ওই সময় আমাকে এটার জন্য আমাকে সত্যি কথা বলতে 1 বছর আগে থেকে প্ল্যানিং করা লাগছে। আচ্ছা আচ্ছা। যেটা সত্যি কথা, যে আমাকে আমি হুম হুম যখন ফাইনাল ইয়ারে স্টার্ট হয়েছে আমার 4-1-এ যখন, হুম তো আমার থিসিস হুম। এর কাজের পাশাপাশি আমাকে এইসব নিয়েও প্ল্যান করা লাগছে, আচ্ছা, যে আমি এর কিভাবে কি মধ্যে কি করব। শুধু আইএলটিএস ছিল না বাইরের ইউনিভার্সিটি শুধুমাত্র শর্টলিস্ট আইএলটিএস করা? যেটা, আচ্ছা শুধুমাত্র আইএলটিএস যেটা, সেটা আমি বাকি রাখছিলাম, যে ওটা ওটা যেহেতু একটা আইডিয়া ছিল যে 1 মাসের মতো লাগবে ডেটটা পেতে, তো ওইটা হুম আমি হুম। শুধুমাত্র বাকি রাখছিলাম, যে হ্যাঁ ওইটা একদম লাস্টে করব। আচ্ছা বাকি এসওপি লেখা, বাকি কিভাবে আমি ইউনিভার্সিটি খুঁজবো, কিভাবে কি করবো, ওগুলার মানে যেটাকে বলে কাইন্ড অফ রিসার্চ করা, কিভাবে কি করতে হুম হবে, হুম হুম। ওগুলা এর মধ্যে ওই 1 বছরের মধ্যে আমাকে করে রাখতে হয়েছে। আচ্ছা, যার কারণে তার একদম মানে গ্রাজুয়েশন শেষ হয়েছে, রেজাল্ট হ্যাঁ নিচ্ছি হ্যাঁ, আমি, সবকিছু অ্যাটাচড, মানে ফাইল রেডি করতে আমার বেশি সময় লাগে না। বেশি সময় লাগে, বুঝতে পেরেছি ভাই। তার মানে আমরা এখন যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আছি বা যারা চিন্তা করছি যে বাইরের দেশে যাব, হুম। তাদের উচিত হবে যে ফাইনাল ইয়ার শুরু মানে 4-1 এর শুরুতেই এই প্রিপারেশন গুলো হুম। নিলে আমরা খুব মানে খুব আর বেশি ওয়েট করতে হবে না প্রিপারেশন আমাদের। কিন্তু আসলে খুব একটা কঠিন কিছু না। আমি যেটা করতাম, আমি আহ, বিভিন্ন ভিডিওস দেখতাম, যে হ্যাঁ স্টুডেন্টদের আচ্ছা। ভিডিওস, যে হ্যাঁ তারা কিভাবে কিভাবে অ্যাপ্লাই করছে। হুম, হুম। এরপরে গ্রুপ খুঁজতাম, যে হ্যাঁ এই গ্রুপ, অ্যালুমিনি গ্রুপ, যেগুলো অ্যালুমিনি গ্রুপগুলো খুঁজতাম, ওখানে তারা পোস্ট দিচ্ছে, তারা যে কিভাবে পোস্ট দিচ্ছে, কিভাবে তাদের প্রসেসিং গুলো করছে, সেগুলো সম্পর্কে আমি জানতাম, পড়তাম, আচ্ছা যাতে আচ্ছা। আমার যখন সময় আসবে অ্যাপ্লাই করার, তখন যাতে আমার মানে সব গোছানো থাকে। ইনফরমেশনের শর্টেজটা যাতে তখন না হয়। তো ভাইয়া, এই যে আমাদের ভার্সিটি, একটা নতুন ভার্সিটি, এটা নিয়ে কি কোনো প্যারা খেতে হয়েছে কিনা আপনি যখন ইন্টারভিউ ফেস করেন, আহ, আহ, এই এখানে এই বিষয়টা নিয়ে? এখানে একটা জিনিস বলবো, দেশের বাইরে পড়তে যাওয়ার জন্য ইউনিভার্সিটিটা আসলে আহ, অতটা ম্যাটার করবে না। আচ্ছা আচ্ছা। এটা পুরোপুরি একটা স্টুডেন্ট তার উপর ডিপেন্ড করবে। সে যে ইউনিভার্সিটিতে করতে যাবে, সেই হুম হুম। ইউনিভার্সিটিকে কিভাবে কনভিন্স করতে পারতেছে। কনভিন্স করার আচ্ছা অনেক আচ্ছা। ধরনের ওয়ে আছে। তুমি হুম যখন অ্যাপ্লাই করবা, তোমাকে একটা লেটার লিখতে হবে, এবং ওই লেটারে হুম তোমার পাস্ট, মানে তোমার গ্রাজুয়েশনের সময় তোমার কি কিভাবে কাটছে, কি কি করছো, হুম 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 হুম। এবং তুমি ইন ফিউচারে কি কি করতে চাও, আচ্ছা। প্লাস তুমি এই ইউনিভার্সিটি কেন নিচ্ছ, বা এই ইউনিভার্সিটি এই সাবজেক্টে কেন নিচ্ছ, তুমি এই সাবজেক্টের উপর কি ধরনের রিসার্চ করতে চাও, ওই হুম। ওই সম্পর্কে তোমাকে একটা সুন্দরভাবে একটা লেটার লেখা লাগবে,
যেটা মোটিভেশনাল লেটারও বলে বা স্টেটমেন্ট অফ পারপাস বলে। তো ওইটার আচ্ছা থেকেও তোমার, ওইটাও তোমাকে একটা সাপোর্টিভ ডকুমেন্ট হিসেবে কাজ করবে। এরপর প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই অ্যাডমিশনের জন্য তোমাকে অ্যাটলিস্ট ইউকে তে দুইটা দুইটা ইন্টারভিউ ফেস করা লাগে। এটাও হুম, ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। একটা আচ্ছা সিলেকশনের জন্য আরেকটা একদম ফাইনালি, যেটাকে বলে কাস্ট লেটার, এটা হচ্ছে একটা সার্টিফিকেট তারা দেয়, একসেপ্টেন্স সার্টিফিকেট দেয় তারা। ওইটার জন্য, আচ্ছা এই দুইটার জন্য দুইটা ইন্টারভিউ দেওয়া লাগে। একটা ভিসার ইন্টারভিউ বলা যায়, কাস্ট লেটার ইন্টারভিউ যেটা, আরেকটা হচ্ছে অ্যাডমিশনের জন্য ইন্টারভিউ। ওই আচ্ছা আচ্ছা ইন্টারভিউতেও ওই ইন্টারভিউটাও তোমার, যে তুমি আসলে কি আহ, আসলে কি পড়তে চাচ্ছ কিনা, তুমি কি আসলে এই সাবজেক্ট সম্পর্কে একটা হোমওয়ার্ক করে রাখছো কিনা, হুম হুম হুম। ওইটা তারা টেস্ট করে নেয়। এবং এই ইন্টারভিউ গুলা অনেক সময় নিয়ে হয়। আচ্ছা আচ্ছা, যেমনটা বললেন যে আপনার প্রায় 30 মিনিট ধরে হ্যাঁ, হয়েছিল। অনেক কোশ্চেন তো ভাইয়া করবে যে আপনার, হ্যাঁ। হ্যাঁ, আপনার সিলেকশনের পিছনে আপনি কি মনে করেন যে কোন কোন ফ্যাক্টর গুলো আপনার ক্ষেত্রে কাজে দিয়েছে, যেমন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে ছিলেন কিনা ভার্সিটিতে, বা এই বিষয়গুলো কি কি মনে হয় যে আপনার ইংলিশের উপর দক্ষতা বেশি ছিল, না আহ, আপনার সাবজেক্ট সম্পর্কে নলেজ বেশি ছিল, কোন ফ্যাক্টর গুলো আসলে আপনার ক্ষেত্রে কাজ করেছে সিলেকশন হওয়ার জন্য, সিলেক্টেড হওয়ার জন্য? এটা, এখানে একটা শর্টকাট আমি ইউজ করছি, সেটা আমি বলবো। আচ্ছা। যে যখন আমি সাবজেক্টটা চুজ করি, তখন এই হুম সাবজেক্টের ব্যাপারে আমি কি কি ধরনের কোশ্চেন আসতে পারে, হুম। বা ওরা কিন্তু একদম সাবজেক্টের কোড থেকে যে আমাকে কোশ্চেন করবে তা না। আচ্ছা আচ্ছা। তাদের সাবজেক্টের, আমি সাবজেক্টের সম্পর্কে নলেজ আমার কিরকম আছে সেটা হচ্ছে যে হ্যাঁ, এই সাবজেক্টটার ইউকেতে ফিল্ড কিরকম, বা জব লাইফে এটার ফিল্ড কিরকম, রিসার্চে এটার ফিল্ড কিরকম, হুম এই সকল বিষয়ে আমাকে নলেজ থাকা লাগতো। মানে এই সকল বিষয় আমার জানা লাগবে। হুম হুম এবং এই সাবজেক্টটা পড়ে আমি ফিউচারে কি করতে পারবো, কোন কোন সেক্টরে কাজ করতে পারবো। হুম। এবং শুধু তাই না, যে আমি এই সাবজেক্টটা চুজ করলাম, এই সাবজেক্টটা চুজ করে এই সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি কোন কোন কোম্পানি, আমি চিন্তা করে রাখছি যে হ্যাঁ, এই এই কোম্পানিতে আমি অ্যাপ্লাই করবোই, এবং এই আচ্ছা কোম্পানিতে কোন কোন পোস্টের জন্য আমি অ্যাপ্লাই করব, ওই হুম পোস্টগুলার কাজগুলা কি কি, সাবজেক্টের একদম আচ্ছা সাবজেক্ট রিলেটেডই, কিন্তু আমাদের হুম পড়াশোনা হুম রিলেটেড বলা যায় যে 20% বা 30% পড়াশোনা রিলেটেড কোশ্চেন করবে। বাকিগুলা সবই আলাদা, একদম প্র্যাকটিক্যাল, প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে, যে সাবজেক্টটা তুমি প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটার জি জন্য ভাই, বুঝতে অবশ্যই, পেরেছি। এটার জন্য অবশ্যই এটা অ্যান্সার গুলো তুমি তখন নিতে পারবে যখন তুমি, তোমার সাবজেক্ট সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আচ্ছা, জি ভাইয়া, এটা, বুঝতে পেরেছি। আর হ্যাঁ, এটা বলতে গেলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অবশ্যই দরকার। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেরকম আমার, আমি যদি আমার কথা বলি, আমার হচ্ছে স্কুল থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আমি কাজ করি, স্কুল থেকে। আচ্ছা 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 স্কুলের স্পোর্টস ইভেন্ট যেগুলো ছিল, আমি যখন ক্লাস 8 থেকে আমার স্পোর্টস ইভেন্ট গুলোতে আমি কাজ করে দিয়েছি, কলেজেও, আচ্ছা। কলেজে। ইউনিভার্সিটিতেও। হুম, জি ভাইয়া। যার কারণে ওই জিনিসগুলা যখন আমার ইন্টারভিউ নিচ্ছে বা আমার যখন এসওপি হুম। আমি লিখছি, ওগুলো আমি ফোকাস করছি। আচ্ছা এরপর ইউনিভার্সিটিতে কেস সলভিং নিয়ে আমি কাজ করতাম, নিজে নিজেও কেস সলভ করতাম বা কম্পিটিশনেও পার্টিসিপেট করছি। ওগুলো আমি ফোকাস করছি আমার এসওপিতেও, আচ্ছা। ইন্টারভিউতেও। এরপর আমার যে অনার্স যে থিসিস ছিল, যদিও আমার অনার্স হুম থিসিসটা
লজিস্টিক রিলেটেড ছিল না। আচ্ছা। আহ, আমি থিসিস করছিলাম কম্পোজিট মেটেরিয়াল নিয়ে। কম্পোজিট নিয়ে, আচ্ছা। হ্যাঁ, তো ওই থিসিসটা আমি একটু বর্ণনা করছি, এবং ওখান থেকে কম্পোজিট নিয়ে আমি কাজ না করে আমি কিসের জন্য লজিস্টিক নিয়ে কাজ করতে চাই, বা আমি ইন ফিউচারে হুম, লজিস্টিক নিয়ে আগাতে চাই কেরিয়ার, সেই সম্পর্কে আমাকে বর্ণনা করতে হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা। সত্যি কথা বলতে যেটা, আহ, এটা কেউ ডিসাইড করতে পারবে না যে হ্যাঁ তুমি একটা স্টুডেন্টকে কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে অ্যাকচুয়ালি তাকে অ্যাডমিশনটা দেওয়া হয়েছে। কারণ তারা একটা না, অনেক ধরনের ক্রাইটেরিয়ার উপর বেস করে ওটাকে সিলেক্ট করে। সেটা এসইপিও হতে পারে, মানে হুম, শুধু শুধু এসওপি না, শুধু ইংলিশ ফ্লুয়েন্সি কিরকম তার উপর না, সবকিছু মিলায়। আচ্ছা আচ্ছা, সবকিছু ওভারঅল এক হ্যাঁ, তারা ব্যালেন্স। তো একটা প্রোফাইল রেডি করবে যে হ্যাঁ এই এই স্টুডেন্টটার এসওপি এরকম এত কিরকম হয়েছে, স্টুডেন্টের ইংলিশ প্রফিসিয়েন্সি কিরকম, এই স্টুডেন্টের রেজাল্ট কিরকম, সবকিছুর উপর বেস করে তারা অ্যাডমিশনের জন্য সিলেক্ট করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। তো যেটা বলেন ভাই, এখান থেকে আমি আরেকটা ছোট প্রশ্ন করি, যে আপনি বিভিন্ন ইভেন্টে কাজ করেছেন, ভার্সিটি ইউনিভার্সিটিতে কেস স্টাডি করেছেন। তো আপনি যখন এ, তাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন, তারা কি মানে কোনো প্রুফ চেয়েছে যে সার্টিফিকেট বা এই টাইপের কিছু, না জাস্ট আপনার সাথে কথা বলেই না না এই না, বিষয়টা তারা? তারা সার্টিফিকেট সার্টিফিকেট চাবে না, কিন্তু তারা হচ্ছে ইনডেপথ নলেজ, ইনডেপথ কোশ্চেন করবে তখন। আচ্ছা আচ্ছা। যে হ্যাঁ ওইখানে ও যেরকম কেস স্টাডি নিয়ে যদি আমি বলি, কেস স্টাডি আমি কি করছি হুম হুম। সেই সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা আচ্ছা। বা যেরকম আহ, যখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ছিল, তখন আমি হুম আহ, একটা কোম্পানিতে 1 মাসের জন্য অ্যাটাচমেন্টের জন্য গেছিলাম। তো এই অ্যাটাচমেন্টে আমি কি কি শিখছি হুম হুম, ওগুলো জি ভাই। সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবে। আচ্ছা আচ্ছা। এবং আমাকে বলতে হবে যে হ্যাঁ, যাক আমি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময় আমি গেছিলাম প্লাইউডের একটা প্লাইউড ম্যানুফ্যাকচারিং একটা কোম্পানিতে। তো আমাকে আচ্ছা। তাদেরকে এক্সপ্লেন করতে হয়েছে যে হ্যাঁ এই বাংলাদেশে ওই কোম্পানি প্লাইউড এভাবে বানায়, তারা এই হুম জিনিস হুম। ফোকাস করে। সংক্ষেপে বলতে হয়েছে, কিন্তু আমাকে সবকিছুই ডিটেল ডিটেল করেই বলতে হয়েছে। এরকম না যে হ্যাঁ আমি বললাম যে অমুক সালে আমি এই কাজ করছি, আচ্ছা। অমুক সালে যে আমি এই কাজ করছি, এই কাজটা যে কিভাবে করছি। কিভাবে হয়েছে, আচ্ছা, হ্যাঁ, সেটা বুঝাই দিতে হয়েছে। শর্টে বাট আমাকে এক্সপ্লেন করতে হয়েছে সবকিছু। হুম, বুঝতে পেরেছি ভাইয়া। তো ভাইয়া, আমাদের এই যে আইপি সাবজেক্টটা, ঠিক আছে, তো এই সাবজেক্টের ডিমান্ড কেমন বাইরের দেশে? বাইরে এখন আইপি সাবজেক্টের মধ্যে কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে, অনেক ধরনের হুম ফিল্ড আছে। যেটা আমি এখানে এসে দেখছি যে আইপির ইঞ্জিনিয়ারিং ফিল্ড যেগুলো, ইঞ্জিনিয়ারিং ফিল্ড গুলোর ডিমান্ড এখন অনেক বেশি। আচ্ছা, বাইরের দেশে। হুম, কিন্তু তার পাশাপাশি এই জিনিসটাও আছে যে ইঞ্জিনিয়ারিং ফিল্ডের উপর কম্পিটিশনটা অনেক, আচ্ছা। ডিমান্ড অনেক বেশি, কম্পিটিশন অনেক বেশি। এটা এরকম না যে হুম, আহ, তাদের কাছে তারা লোক পাচ্ছে না। মানে ডিমান্ড ডিমান্ড যেমন সাপ্লাইও সেরকম। হ্যাঁ, কম্পিটিশন অনেক বেশি, কিন্তু তাদের আচ্ছা। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে স্যালারি ওরা অনেক হাই পেইড। হুম, আচ্ছা আচ্ছা। আর ম্যানেজমেন্ট সেক্টরে যেটা, ওখানেও সেম, কিন্তু ম্যানেজমেন্ট সেক্টর গুলোতে জব অপরচুনিটি অনেক বেশি আছে। এবং আচ্ছা। এখানে ইউকেতে যেরকম আমি যখন সাবজেক্ট সার্চ করতেছিলাম তখন আমি দেখলাম ইউকেতে হ্যাঁ ওয়্যার হাউস
বড় বড় কোম্পানির ওয়্যার হাউস আছে, বড় বড় কোম্পানির শিপমেন্ট, এইসব হুম। নিয়ে ওরা অনেক ধরনের কাজ করে। এবং এখানে ইনভেন্টরি ম্যানেজমেন্টের ডিমান্ড অনেক বেশি এখানে। আচ্ছা আচ্ছা, যেটা আমাদের আন্ডার গ্রাজুয়েটে পড়ানো হয়, হ্যাঁ, ইনভেন্টরি ম্যানেজমেন্ট। এবং এটা শুধুমাত্র যে বড় বড় কোম্পানির জন্য শুধু এটা তা না, এটা লোকাল স্টোর থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত, আমি অ্যামাজনকে যদি একটা বড় কোম্পানি হিসেবে, লোকাল স্টোর থেকে শুরু করে অ্যামাজন পর্যন্ত সব কোম্পানিতেই এই পোস্টে বা এই সেক্টরটাতে অনেক ডিমান্ড। হুম। আর জি। শুধু এটা শুধুমাত্র আমার মনে হয় ইউকে না, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে কোনো জায়গাতেই একই ডিমান্ড হওয়ার কথা। আচ্ছা আচ্ছা। আসলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই যে হ্যাঁ, আইপি খুব এক্সেপশনাল একটা সাবজেক্ট দেখে হয়তো এটা ডিমান্ড কম থাকবে না, আমি এখন পর্যন্ত এরকম পাইনি। আচ্ছা আচ্ছা, তার সেটা মানে ভাই আমরা যদি, বাংলাদেশের ক্ষেত্রেও হোক বা এখানে হোক। হ্যাঁ হ্যাঁ, জি ভাই, মানে আমরা যদি কেউ এখন বাইরে যেতে চাই যারা আইপি নিয়ে পড়ছি, তাহলে তারা আহ, কোন সাবজেক্টের দিকে বেশি ফোকাস করলে আমাদের ফিউচারের জন্য ভালো হবে? আপনি যেহেতু বললেন যে ম্যানেজমেন্টের চাহিদা বেশি, তাহলে আমার মনে হচ্ছে যে আমরা যদি এই দিকে ফোকাস করি তাহলে আমরা ফিউচারের জব অপরচুনিটি বেশি পাবো। না, ম্যানেজমেন্টের চাহিদা বেশি এটা না, জিনিসটা হচ্ছে ম্যানেজমেন্টের চাহিদাও বেশি, ইঞ্জিনিয়ারিং সেক্টরটাও চাহিদাও অনেক বেশি। আচ্ছা এটা একান্তই একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করবে সে কোন সেক্টরে যেতে চায়। আচ্ছা আচ্ছা, সে কোন সাবজেক্ট নিয়ে পড়তে হ্যাঁ, চায় সেটার উপর। জি যেরকম ভাই, বুঝতে আমি পেরেছি। যখন চিন্তা করছি যে হ্যাঁ আমি লজিস্টিক নিয়ে পড়বো, তো আমাকে লজিস্টিক নিয়ে পড়বো এর পাশাপাশি আমাকে এটাও চিন্তা করতে হচ্ছে যে হ্যাঁ আমার জব সেক্টর গুলা কি কি হইতে পারে, একটা রাফ আইডিয়া নেওয়া লাগছে যে হ্যাঁ আমার এই জব সেক্টর গুলো এগুলো হইতে পারে। আচ্ছা আচ্ছা। যেটা আমাকে এই স্টাডিটা এর জন্য করা লাগছে যাতে আমি ইন্টারভিউটা ফেস করতে পারি। ইন্টারভিউতে তারা যখন আমার হুম। এক্সপ্লেনেশন চাবে, এক্সপ্লেনেশন গুলো আমি দিতে পারি। তো জব সেক্টর দুইটার ক্ষেত্রেই আছে অনেক, এটা আসলে আচ্ছা। আমাদের জন্য অনেক ভালো। এটা আমাদের জন্য একটা অপরচুনিটি যে হ্যাঁ আমরা যদি চাই যে ম্যানেজমেন্ট সেক্টরে না গিয়ে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কাজ করব বা ইঞ্জিনিয়ারিং সেটাও সেক্টর নিয়ে পসিবল। আগাবো, সেটাও আমাদের জন্য পসিবল। এবং সেই ক্ষেত্রে এটা আমাদের জন্য আমি বলবো অনেক ভালো, কারণ ওই আচ্ছা সেক্টরটা, আচ্ছা। ইঞ্জিনিয়ারিং সেক্টরটা অনেক ভাস্ট। হ্যাঁ। এবং তখন ওটা থেকে মাস্টার্স করে বেরোলে জব সেক্টরের কথা যদি আমি বলি, জব সেক্টরে অনেক হাই, আমাদের স্যালারির এক্সপেকটেশন তখন অনেক বেশি হাই থাকবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। তো ভাই বাংলাদেশের পার্সপেক্টিভে আইপি সাবজেক্টটা যেহেতু একেবারেই নতুন, আহ, খুব হুম। একটা বেশি ভার্সিটিতেও নাই, তো আপনি যখন এই সাবজেক্টটা চুজ করেন, বাউসতে যখন ভর্তি হন, এই গল্পটা কি ছিল? এটা এটা যদি একটু সংক্ষেপে বলতেন, তো আচ্ছা, কিভাবে আইপি সাবজেক্টে তো আসে আর কি। আহ, এটা নিয়ে একটা ছোট গল্প আছে। সেটা আচ্ছা হচ্ছে আমি তখন উদ্ভাসে কোচিং করতাম। তা আচ্ছা। আমি আমার তিনটা ফ্রেন্ড আমরা ক্লাস করে বেরিয়েছি, ক্লাস করে বের হওয়ার পরে তো উদ্ভাসের ওই বিল্ডিংটাতেই আমি তখন হুম। বাউস্টের একটা পোস্টার আমি দেখি। আচ্ছা, লিফলেট না, পুরোপুরি একটা পোস্টার, অনেক বড় সাইজ একটা পোস্টার পোস্টার ছিল। ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমাদের সময় তো লিফলেট ওখানে দিয়েছিল। তো তখন ওখানে আমি সাবজেক্ট গুলো দেখতে পাই। হুম। তো আমার প্রথম থেকে ইচ্ছে ছিল যে আমি যদি গ্রাজুয়েশনের সময় কোনো যে কোনো এক্সেপশনাল কোনো সাবজেক্ট নিব, আচ্ছা যে সচরাচর মানুষ ট্রিপল ই, সিএসসি বা বিবিএস হুম। সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চায়, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, খুব এগুলো হচ্ছে আমি অনেক আগে থেকে দেখে আসতেছি। হ্যাঁ, গ্রাজুয়েশন কলেজ শেষ হয়েছে, কোন সাবজেক্টে পড়বো, ট্রিপল ই পড়বো বা সিএসসি পড়বো। তো যখন আমি তখন থেকে আমি চিন্তা করছি যে গ্রাজুয়েশনের সময় আমি কোনো এক্সেপশনাল একটা সাবজেক্ট নিয়ে পড়বো।
আচ্ছা তো ওই দিন আমি দেখি আইপি, আমি তখন আইপি, এটা ওই দিন আমি এটা আমি তখন প্রথম শুনছি ওই দিন, যে আইপি আচ্ছা আচ্ছা রিলেটেডও কোনো একটা সাবজেক্ট আছে। আচ্ছা আচ্ছা। তো তো এর আগ দিন পর্যন্ত আমি চিন্তা করছিলাম যে বাংলাদেশে এর বাইরে, মানে সচরাচর যে সাবজেক্ট গুলো নিয়ে স্টুডেন্টসরা পড়াশোনা করতেছে, এর বাইরে কি আসলেও কোনো সাবজেক্ট আছে কিনা। আচ্ছা আচ্ছা কারণ ওই টাইমটাতেই তো একটা একটা স্টুডেন্ট, হ্যাঁ, ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের জন্য ইউনিভার্সিটি, বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটি কি কি সাবজেক্ট অফার করতেছে, ওই টাইমটাতেই হুম, হুম। একটা মানুষ জানে যে হ্যাঁ, এই তখনই ইউনিভার্সিটিতে এক্সপ্লোর করা এই হয় সাবজেক্ট আসলে। গুলো আছে, হ্যাঁ। তো আমার কেন জানি তখন আইপির ওয়ার্ডটা ভালো লাগছে। সত্যি কথা বলতে আইপির ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগছে, কেন আমি সেটা আমি আচ্ছা জানি আচ্ছা, না। এটা আনকমন তো আমি শুনতে। বাসায় আসি, হ্যাঁ, আমি বাসায় আসি, বাসায় এসে আমি এটার ব্যাপারে আহ, পড়া শুরু করি যে হ্যাঁ, জিনিসটা কি দেখা লাগবে। হুম, হুম। তো দেখলাম যে হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং তখন দুইটা ওয়ার্ড আমার কাছে আসছে। একটা হচ্ছে এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা সেক্টর, এবং হুম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আমার নতুন আরেকটা ওয়ার্ড পাইলাম, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের একটা সাবজেক্ট এটা। আচ্ছা তখন আমি ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের উপর, মানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট আসলে কি, এই সেক্টরটা কি, এটা নিয়ে পড়া শুরু করি। আচ্ছা তো সেই ক্ষেত্রে কি আমি জানি যে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বলা যায় এটা টপ 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 একটা সাবজেক্ট, ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, যেটা ডিমান্ড হুম, টপ, অ্যাজ ইফ এটা একটা ডিমান্ডের ক্ষেত্রে, আচ্ছা আচ্ছা ডিমান্ডের ক্ষেত্রে যদি আমি র্যাঙ্কিং করি, সেটা তখন আমি কোন ওয়েবসাইট থেকে পেয়েছিলাম আমি মনে নেই, কিন্তু ওয়েবসাইট থেকে আমার শো করতেছিল যে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টপ রেটেড একটা সাবজেক্ট। আচ্ছা আচ্ছা। তারই ইয়ে বলতে গেলে আইপি, হুম, হুম। সেই সাবজেক্টটাকেই বাংলাদেশে আইপি হিসাবে পড়াচ্ছে। তখন কি আমি চিন্তা করি যে হ্যাঁ, আইপি নিয়েই পড়বো। ওই টাইমে তো আমি চিন্তা করে রেখেছি আইপি নিয়েই পড়বো। এবং তখন আমি খুঁজে শুরু করি যে হ্যাঁ, আইপি বাংলাদেশে কোন কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। আচ্ছা। এখন তখন আমার রেজাল্ট দেয় নাই, হুম। এইচএসসি জি রেজাল্ট ভাইয়া। তখন আমার দেয় নাই। আচ্ছা আচ্ছা তো প্রথমে চিন্তা করছি আচ্ছা, আমি তখন আবার শর্ট লিস্ট করে রাখি যে হয় আমি এমআইএসটি তে পড়বো, না হয় এমআইএসটি অথবা আসানুল্লাহতে পড়বো। আচ্ছা। তো রেজাল্ট দিল। এখন রেজাল্ট যেদিন দিচ্ছে ওই দিন আমার রেজাল্ট আশা যেরকম করছেন ওরকম হয়নি। আচ্ছা। যেটা তখন অনেক ধরনের সমস্যা চলতেছিল আমার, যার কারণে পড়াশোনা আমি অতটা মন দিতেও পারিনি। হুম, তো আমি ভাবছিলাম যে ঠিক আছে, এ প্লাস না আসলেও আশেপাশে তো আসবে। হুম, হুম। কিন্তু আসলে ওই আশেপাশেও আসে নাই আমার, যেটা সত্যি কথা, বাস্তব কথা, যেটা আমার আশেপাশে আসে নাই। আচ্ছা আচ্ছা মানে 4.4 আমার রেজাল্ট ছিল এইচএসসি তে। আচ্ছা আচ্ছা এবং আহ, স- স- ওইটাও সমস্যা ছিল না, ওইটাও তেমন কোনো সমস্যা ছিল না। তো আমার এমআইএসটি তে মনে হয় অ্যাপ্লাই করার জন্য বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই পাঁচটা সাবজেক্টে এ প্লাস থাকা লাগে, অথবা এরকম কোন একটা ক্রাইটেরিয়া ছিল। আচ্ছা বা আচ্ছা। এই পাঁচটা সাবজেক্ট মিলে একটা স্কোর লাগে। স্কোর লাগে, হ্যাঁ। হ্যাঁ। তো আমি ক্যালকুলেট করা শুরু করলাম, দেখি যে অল্প এক এক পয়েন্টের জন্য হচ্ছে না। আচ্ছা আচ্ছা তখন কি মন খারাপ হয়ে গেলো যে কি একটা, হ্যাঁ, রেজাল্ট খারাপ হয়েছে, একটু ভালো হই- হইতে পারতো হয়তো। এরপর চিন্তা করলাম যে না, আমার ব্যাকগ্রাউন্ড, আমি আমার স্কুল লাইফেও আমি বাংলাদেশ আর্মির রিলেটেড ইনস্টিটিউশনে পড়াশোনা করছি, কলেজ লাইফেও আচ্ছা সেম। যার কারণে
আমার ইচ্ছে করে ঠিক আছে এখন, যেহেতু এর বাদে আরেকটা ইউনিভার্সিটি আছে যেটা অফার করতেছে, ওখানে গিয়ে আমি কথা বলে দেখি তাদের ক্রাইটেরিয়া কি, তারা আদৌ কি আহ, তখন আসলে তো এটা এটা সব স্টুডেন্টদেরই একটা তখন মাইন্ডে এসে পড়ে যে হ্যাঁ আমি তো যেখানে পড়তে চাইছিলাম সেখানে তো আমাকে নিল না, বা সেখানে আমি হুম অ্যাপ্লাই হুম। করতে পারবো না, পারবো এখন না, অন্য হ্যাঁ। ইউনিভার্সিটিকে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এটা একটা কোশ্চেন হুম থাকেই। হুম হুম। তো আমি অ্যাপ্লাই করি, বলছে ঠিক আছে হ্যাঁ, কিন্তু রেজাল্ট নিয়ে নেয়। আচ্ছা। তো হ্যাঁ আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ কিসের জন্য পড়তে চাই। তো আমি তখন একটাই বলছি আমি আইপি ছাড়া অন্য কোনো ডিপার্টমেন্টে পড়বো না, এবং তখন আমি আমার হয়ে যায়, অ্যাডমিশন নিয়ে নেই। আচ্ছা এই স্টোরি। আচ্ছা। আচ্ছা, জি ভাইয়া, বুঝতে পারলাম। তো ভাইয়া আমাদের বাউস্টের যে আইপির যে কারিকুলামটা, সেটা কি আপনার কি মনে হচ্ছে যে আপনি যে পড়লেন বা বাইরে যখন মাস্টার্স করছেন, কি মনে হয় যে আমাদের সেই কারিকুলামটা কি ঠিক ছিল কিনা না আপনার সময়ে, বা এটার আরো ক্ষেত্রে কোনো আমি কিছু একটা জিনিস অ্যাড? বলবো, না এটার 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 সাথে আমি একটা জিনিস বলবো যে গ্রাজুয়েশনের সময় মানে যেটা যেটা আমি ফেস করছি, হুম। গ্রাজুয়েশনের কারিকুলামটা আসলে না অত বেশি ম্যাটার করে না। আচ্ছা আচ্ছা। এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন ফিউচার মানে আমি গ্রাজুয়েশনের পরে হুম কারিকুলামটা তখনই আমাদেরকে শো করতে হয় যখন আমরা ইন ফিউচারে মাস্টার্স করতে যাচ্ছি, অথবা রিসার্চ রিলেটেড কোনো জায়গায় আমি অ্যাপ্লাই করতে যাব, তখনই আমাদেরকে হুম। এই আমাদের যে কারিকুলামটা এটা শো করতে হয়। এছাড়া কিন্তু আমাদের কারিকুলামটার ইন রিটেন কোনো ইয়ে নেই। সেটার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমাদের কারিকুলাম ঠিক ছিল। আচ্ছা আচ্ছা। এখন যদি ওকে। আমি এসে আমাদের নলেজ বা আমাদের স্কিলসের ব্যাপারে, হুম সেটার ক্ষেত্রে আহ, নিজে পড়া ছাড়া এটার অন্য কোনো অপশন নেই। হুম হুম আমি যখন ইন্টারভিউর জন্য পড়াশোনা শুরু করলাম, হুম। আমার গ্রাজুয়েশন জি শেষ ভাইয়া। হলো, আমি আহ, আমাকে তো গুছাইতে হবে যে হ্যাঁ আমি এই সাবজেক্টে চুজ করছি, এখন এই সাবজেক্টের এগেনস্টে আমাকে তো ইন্টারভিউ দিতে হবে, সব জায়গায় ইন্টারভিউ দিতে হবে, এসবই আমাকে হুম লিখতে হবে। তো ওর জন্য আমাকে সাবজেক্ট রিলেটেড ইনডেপথ নলেজ আমার থাকা এটা আবশ্যক, এটা থাকা থাকতে লাগবেই হবে। তখন আমার। হুম হুম। জি ভাইয়া। শুধু তাই না, আমি যখন সাবজেক্ট চুজ করতে যাচ্ছিলাম হুম তখন আমাকে আহ, ওই কোর্সের যে কোনো একটা কোর্সের যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্টের মধ্যেই উল্লেখ করা ছিল যে হ্যাঁ ওই স্টুডেন্টের যে অ্যাপ্লাই করবে তার এই এই সেক্টরে নলেজ থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তখন ক্রাইটেরিয়া ওই ছিল একটা। রিলেটেড ক্রাইটেরিয়াই ছিল, আচ্ছা আচ্ছা। এবং নলেজ থাকতে হবে। এখন আমি বললাম যে হ্যাঁ আমার নলেজ আছে, ওই শুধু তো তারা ওইটা তো বিশ্বাস করবে না, তারা অবশ্যই আমার ইন্টারভিউ বা তারা আমার যে আমি যেই ভাবে অ্যাপ্লাই করব, আমি যে তাদেরকে হুম একটা লেটার দিব যে হ্যাঁ এই লেটারটা আমার বর্ণনা আমি আর কি কি জানি, বা আমার সেম যে আমি কিসের জন্য পড়তে যাচ্ছি এটা একটা বর্ণনা, এই লেটারের উপরেই বেস করে অনেক কিছু থাকবে। তখন আমাকে বলতে হবে, আর আমি যদি এই ব্যাপারে না জানি তাহলে আমি লিখতে পারবো না বা আমি তাদেরকে জানাইতে পারবো না। তো কারিকুলামে যেগুলো ছিল এর এগেইনস্টেও অনেক কিছু আমাদেরকে এক্সট্রা করে জানতে হবে। সেটা হইতে পারে যে যেতে নাই, হইতে পারে আমাদেরকে খুব কম পড়ানো হয়েছে, তো ওগুলো আমাদেরকে জানতে হবে। বাউসের যে কারিকুলাম হুম আসলে হুম। যখন আমাদের শেষ গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে না, তখন সাবজেক্ট রিলেটেড অনেক কিছু ব্যাপারেই নতুন থাকবে। তখন আমি ইন্টারভিউ যখন ইয়ে করতে গেলাম তখন আমি অনেক কিছু পেয়েছি নতুন, হুম হুম। অনেক ওয়ার্ড আসছে নতুন।
অনেক সফটওয়্যারের ব্যাপারে জানছি, ওগুলা ওই সফটওয়্যার গুলো আসলে কি সেটাও আমি জানতাম না। আচ্ছা আচ্ছা। ওগুলোর ব্যাপারে পড়া লাগছে। গ্রাজুয়েশন শেষ করার পরেও দেখা গেছে যে সাবজেক্ট নিয়ে একটু ঘাটাঘাটি করতে হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই করতেই হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কারণ ভাইয়া। যে 4 বছরের মধ্যে যা আমরা পড়বো, শুধু যে ওইটাই শেষ তা তো না। হুম হুম। এটার জন্য তার এই সাবজেক্টের তো আরো অনেক ধরনের উইংস থাকতে পারে, এই সাবজেক্টের তো আরো অনেক সাব সাবজেক্ট থাকতে পারে, আরো অনেক ধরনের টপিকস থাকতে পারে, আরো অনেক ধরনের থিওরিজ থাকতে পারে, যেগুলা হয়তো এই স্বল্প সময়ে কভার করা হয় নাই। হুম হুম। ওগুলা সম্পর্কেও জানা লাগবে যাতে, কারণ যখন আমার যখন ইন্টারভিউ ফেস করব আমরা, তখন জি ভাইয়া। যে প্রফেসর আমাদের ইন্টারভিউটা নিবে, সে কোন সাবজেক্ট বা কোন টপিক থেকে ইন্টারভিউ নিবে তা তো আমি জানি না। হ্যাঁ। বা যদিও আমি যেটা আগেও বলছি যে যদিও ইনডেপথ কোনো সাবজেক্ট রিলেটেড ইনডেপথ কোনো কোশ্চেন তারা করে না, হুম কিন্তু তারা প্র্যাকটিক্যাল কোনো এক্সাম্পলের এগেনস্টে নেয়। তো আমি যদি ওই সাবজেক্ট সম্পর্কে বা সিচুয়েশন গুলা সম্পর্কে যদি আমি না জানি, বা হুম। সিচুয়েশন গুলো সম্পর্কে না, আমি যদি আমার সাবজেক্ট সম্পর্কে একটু ভালো না জানি, তাহলে কিন্তু আমি ওই মানে কোশ্চেন কোথায় গুলা, অ্যাপ্লাই হচ্ছে বা হ্যাঁ এটা কিন্তু আমি কোথায় বলতে এটা পারবো না কাজ। তখন। হ্যাঁ হ্যাঁ। খুব সহজ, কিন্তু জিনিসগুলো খুব সহজ, কিন্তু তাও হ্যাঁ যখন হ্যাঁ। আমি টেকনিক্যালি বুঝাইতে যাব, তখন হুম কিন্তু হুম। আমাকে অনেক কিছু জানতে হতে পারে, তখন হুম অনেক হুম। কিছু জানতে হবে। মোটামুটি বেসিক একটা ধারণা অবশ্যই থাকতে হবে আমাদের। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বেসিক একটা ধারণা অবশ্যই থাকা লাগবে। জি ভাইয়া। তো একটা লাস্ট কোশ্চেন করবো ভাইয়া, মানে পড়াশোনা রিলেটেড। একটা কমন হ্যাঁ, কোশ্চেন যে সিজিপিএ নাকি স্কিল? এটা দুইটাই লাগবে। দেখো আচ্ছা আচ্ছা। সিজিপিএ, আমি রেজাল্ট রেজাল্ট জিনিসটা তখন থেকেই, হ্যাঁ আমি যখন রেজাল্ট ভালো থাকা লাগবে আমি তখন থেকে বোঝা শুরু করছি যখন আমি এই আমার এইচএসসির রেজাল্টটা যখন আসলো। আচ্ছা আচ্ছা। এখন আমি তখন একটা জিনিসই শিখছি যে যে কোনো জায়গায় যখন তুমি অ্যাপ্লাই করতে যাবা, হুম, তখন অ্যাপ্লিকেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করানোর জন্য একটা যোগ্যতা মিনিমাম দরকার। রিকোয়ারমেন্ট থাকে, প্রত্যেকটা জায়গারই মিনিমাম রিকোয়ারমেন্ট আছে। হুম হুম। আর তোমাকে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেই হবে অবশ্যই। হুম এখন এরকম না যে একটা স্টুডেন্ট তার সিজিপিএ অনেক ভালো, সে ধরো 10টা জায়গায় অ্যাপ্লাই করলো, এখন সেই 10টা জবও হইতে পারে, বা 10টা ইউনিভার্সিটিও হইতে পারে, হুম। বা হুম, 10টা রিসার্চ সেন্টারও মানে রিসার্চ রিলেটেড কোনো হতে পারে। প্রফেসরের কাছে অ্যাপ্লাই করলো, হতে পারে। হুম হুম। এখন শুধুমাত্র যদি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে যদি ফুলফিল করে, তাতেই যে সে একসেপ্টেড হয়ে যাবে তা কিন্তু না। হুম। তখন কি আসতেছে তার স্কিল কিরকম, তার নলেজ কিরকম, জি এই ভাইয়া। দুইটাই লাগবে তোমাকে। দুটারই একটা ব্যালেন্স দরকার। অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনটা যাতে প্রাইমারিলি শর্ট লিস্টেড হয়, তার জন্য হুম হুম। তোমাকে সিজিপিএ থাকা লাগবে একটা। আচ্ছা আচ্ছা। সিজিপিএ না থাকলেও তোমাকে ওই একই জিনিস দাঁড়াচ্ছে যে হ্যাঁ তুমি যে অ্যাপ্লিকেশনটা করতেছো, শুধুমাত্র যে তোমার সিজিপিএ এটা, আমি বলি এটা হয়তো পড়াশোনা ক্ষেত্রে তুমি যদি মাস্টার্স করতে যাও ইন ফিউচারে, হুম হুম। বা যারা মাস্টার্স করতে যাবে বা পিএইচডির জন্য যারা অ্যাপ্লাই করবে বা রিসার্চের জন্য যারা অ্যাপ্লাই করবে, তাদের জন্য এই জিনিসটা লাগবে যে হ্যাঁ তুমি যখন শুধুমাত্র সিজিপিএ ম্যাটার করতেছে না, সিজিপিএ এর সাথেও সাপোর্টিং অনেক ধরনের ডকুমেন্টস থাকবে, যেগুলো তোমাকে রেডি করে সাবমিট করতে হবে। আচ্ছা। তখন ভাই তুমি মিনিমাম সিজিপিএটা কত রাখলে, কত রাখা উচিত বলে আপনার মনে হয়? যে এর নিচে এখানে আসলে যাওয়াই যাবে না একদম। মিনিমাম সিজিপিএ কথা যদি আমি বাদ দিই, আমি
ম্যাক্সিমাম, আমি ওই ম্যাক্সিমাম যেই ইউনিভার্সিটির ক্রাইটেরিয়া আমি দেখছি, হুম হুম। মিনিমাম 60% থাকা লাগে। 60% মার্কস, মিনিমাম আচ্ছা সিক্সটি আচ্ছা। পার্সেন্ট মার্কস থাকা লাগে। কিন্তু সেটাও কম বেশি হয়। অনেক আচ্ছা আচ্ছা। ইউনিভার্সিটি আছে যে রেজাল্টটা তারা ফোকাস করে না, আচ্ছা রেজাল্টটা আচ্ছা। তারা 60%-এর আশেপাশে হলেও তারা একসেপ্ট করতেছে, কিন্তু তার বাইরে তার নলেজ কিরকম, তার কমিউনিকেশন স্কিলস কিরকম, তার এক্সপিরিয়েন্স কিরকম, সেগুলো তারা হুম হুম। দেখে, তারা তখন ওগুলো মনিটর করে। বিশেষ করে একদম শর্ট করে যদি আমি বলি, সিজিপি এটা মেইন না। সিজিপিএস আচ্ছা হলো রিকোয়ারমেন্টস গুলার একটা ছোট্ট একটা পার্ট। আচ্ছা সিজিপিএ আচ্ছা। ছাড়াও আরো অনেক ধরনের সাপোর্টিং এভিডেন্স থাকবে বা সাপোর্টিং ডকুমেন্টস থাকবে। ওই সবগুলা মিলিয়ে একটা প্যাকেজ তৈরি হবে, যেটা হচ্ছে মানে মেজার করার জন্য একটা ইয়ে আসবে যে হ্যাঁ, সবকিছু মিলিয়ে তোমার রেজাল্ট, রেজাল্ট মানে হচ্ছে সবকিছু মিলিয়ে তোমার একসেপ্টেন্স হচ্ছে কি হচ্ছে না, হুম হুম। সেটা মেজার করবে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। আই গেস যারা দেখছে তারাও, তাদের অনেকেরই এই কোশ্চেনটা থাকে, তো তারা আর কি সেটা ক্লিয়ার ধারণা পেলো হয়তো। তো সিজিপিএ আরেকটা বিষয় যে, থাকা লাগবে, হ্যাঁ জি সিজিপিএ ভাইয়া। থাকা লাগবে না তা না, সিজিপিএ অবশ্যই থাকা লাগবে। হুম হুম। একটা মিনিমাম তো, মিনিমাম একটা থাকা লাগে, কিন্তু ওটার সাথে বাকি সেক্টর গুলো নলেজ থাকা ওটাও জরুরি। কারণ তোমাকে যখন তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে, তখন তোমাকে শুধুমাত্র সিজিপিএ মানে হচ্ছে একটা পেপার, তোমাকে এই পেপারটার সাথে আর 5টা পেপার জমা দিতে হবে। আর কি কি স্কিল থাকলে আপনি মনে করেন যে ভাই আমাদের যে সাবজেক্ট রিলেটেড বা জবে ফিউচারে আমাদের কাজে লাগবে, যেগুলো আমরা ভার্সিটি লাইফ থেকে হয়তো কালচার করতে পারি? উম, আরেকটা মেজর স্কিল যেটা, সেটা হবে পেপার কিভাবে লিখতে হয়, আচ্ছা যেটা আচ্ছা। আমি ফেস করছি অনেক। আর আমার আমার মাস্টার্স এর অ্যাসেসমেন্টের যে অ্যাসেসমেন্টটা যেটা, সেটা পুরোপুরি পেপার বেসড। পেপার বেসড মানে আমাকে আচ্ছা একটা আচ্ছা। টপিক দিয়ে দেওয়া হয়, ওই টপিকের হুম উপর রিসার্চ করে আমাকে একটা পেপার সাবমিট করতে হয়। সেটা 3000 থেকে 4000 ওয়ার্ডের একটা পেপার সাবমিট করতে হয়। প্রত্যেকটা সাবজেক্টের জন্য দুটো করে পেপার সাবমিট করা লাগে। আচ্ছা আচ্ছা। ওই পেপারকে উপর ডিপেন্ড করেই আমার যে আমি যে মার্কস গুলো পাইছি, সাবজেক্টে পাস হয়েছে নাকি পাস যে হয়েছে, ওগুলা ওই পেপারের উপর বেস আচ্ছা আচ্ছা। করি। ও, শুধু মানে এমনি আরেকটা নর্মাল মেজর আমরা স্কিল, যেরকম পরীক্ষা দেই সেরকম সিস্টেম না না? পরীক্ষা বেস না, আচ্ছা আচ্ছা। এটা পুরোপুরি রিসার্চ বেসড অ্যাসেসমেন্ট আচ্ছা। সিস্টেম। জি ভাই। যার কারণে হ্যাঁ, পেপার কিভাবে লিখতে হয়, রিসার্চ কিভাবে করতে হয়, এটার ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা থাকা লাগবে। হুম হুম। আর এছাড়া, এছাড়া এটা আহ, যেরকম প্রত্যেকটা স্টুডেন্ট তো মানে এক একটা স্টুডেন্ট এক এক রকম হয়। হুম। কেউ ইভেন্টের ইভেন্ট করতে পছন্দ করে, কেউ কম্পিটিশনে পার্টিসিপেট করতে পছন্দ করে। দুইটাই ভালো, কিন্তু যখন এগুলাকে এক্সপ্লেইন করতে হবে বা যখন এগুলোকে শো করতে হবে, প্রত্যেকটা জিনিসকে শো মানে এটা কি বলে, শো করা লাগবে প্রত্যেকটাই যে এ, হ্যাঁ আমি ইভেন্ট করতাম, আমি ইভেন্ট করতে পছন্দ করি, যেটা আমি ছিলাম। আমি ইভেন্ট করতেও পছন্দ করতাম, ইভেন্টও করতাম, কম্পিটিশন গুলোতেও পার্টিসিপেট করতাম। তো যখন আমি অ্যাপ্লাই করতে করছি, তখন আমি এগুলো শো করছি যে হ্যাঁ, আমার পড়াশোনার পাশাপাশি আমি এই এই কাজগুলো করছি, এবং এক্সপ্লেন করছি যে হ্যাঁ এই কাজগুলোতে এরকম এরকম করছি, অ্যাচিভমেন্ট কি কি হয়েছে, আচ্ছা সেগুলো আমি আচ্ছা। বলছি। প্রত্যেকটা জিনিস ভালো। একটা স্টুডেন্ট তার গ্রাজুয়েশনের সময় যা যা করবে সবই ভালো।
এর থেকে সবকিছু মানে এটা আমি আমার আমার 4 বছরের গ্রাজুয়েশন লাইফ থেকে বলতেছি, আচ্ছা। যে যা যা হয়েছে সেটা টিচারদের শাসন হোক বা কোনো ফেইলার হোক বা কোনো অ্যাচিভমেন্ট হোক, সবকিছু আমার লাইফে কাজে লাগতেছে। সবকিছু থেকে আমি আচ্ছা শিক্ষা আচ্ছা। পেয়েছি। শিক্ষা যেটা, সবকিছু থেকে আমি শিক্ষা পেয়েছি। জি এখন ভাইয়া, এই বুঝতে পেরেছি। শিক্ষাগুলা যথাযথভাবে মেনশন করতে পারাটা হলো গিয়ে অ্যাকচুয়াল। হুম। সেই জিনিসটা উপস্থাপন করতে পারো বা তাদেরকে হ্যাঁ, উপস্থাপন বোঝানো যে। করতে হইতে, হ্যাঁ, এটা করতে পারলে আর কিছু লাগবে না। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া, কারণ আমি বুঝতে তো পারছি। বললাম যে শুধু রেজাল্ট যে মেজর ফ্যাক্টর তা না, রেজাল্টের সাথে তোমাকে আরো অনেক ধরনের জিনিসপত্র শো করতে হবে। এগুলো শো করতে, উপস্থাপন করা, তাদের সামনে তুলে ধরা যে হ্যাঁ আমি এইগুলো করছি, এই এটার উপর বেস করে যে হ্যাঁ আমি এই সাবজেক্টটা পড়ার জন্য বা এই কাজটা করার জন্য এলিজেবল। কেন আমার এই ডকুমেন্ট, আমি এই কাজ করছি আমার এই গোটা জীবনে, আমার এই অ্যাচিভমেন্ট অভিজ্ঞতাগুলো এগুলো, আমার আমার আছে। ফেইলার্স এগুলা। হ্যাঁ, এখানে জি ভাই। অনেক স্টুডেন্ট, অনেকেই একটা হুম হুম জিনিস ভুল বুঝে যে এক্সপিরিয়েন্স যখন চায় প্রত্যেকটা জায়গায়। আমি আমি দেখছি যে আমি যখন অ্যাপ্লাই শর্টলিস্ট করতেছিলাম তখন আমি হুম হুম। দেখতেছিলাম যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চায়। আচ্ছা আচ্ছা। তো আমি এই জিনিসগুলা সিনিয়র যারা ওনাদের থেকে শুনছি যে হ্যাঁ এই এক্সপিরিয়েন্সের মানে শুধু যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা মানে আমরা যেটাকে বলি কোনো কোম্পানির আন্ডার এক্সপিরিয়েন্স তা না। আচ্ছা এটা এরকম হইতে পারে তুমি প্রজেক্ট করছো কোনো, সে প্রজেক্টের এক্সপিরিয়েন্স, তুমি কোনো কিছু আচ্ছা। আচ্ছা। বানাইছো এটার ওইটার একটা কোনো টপিক নিয়ে কাজ করছো, এই টপিকটা নিয়ে কতদিন কাজ করছো সেটার এক্সপিরিয়েন্স হইতে পারে। হুম। মানে প্রথাগত আমরা মনে করি যে শুধু জব বা কোন একটা জায়গায় গিয়ে কাজ করা, সেগুলোর বাইরে এগুলোকেও হ্যাঁ, এক্সপিরিয়েন্স হিসেবে তারা ধরে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি ভাই। তো ভাইয়া, আপনার এখন ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ইচ্ছা লজিস্টিক নিয়ে আগাবো। আচ্ছা এখন একটা ইচ্ছা আছে, হয়তো আমি পড়াশোনা চালিয়ে যাবো আরো। আচ্ছা। আচ্ছা। সেটা দেখা যাক। আমি এই রেজাল্টের জন্য ওয়েট করতেছি, হয়তো 1-2 সপ্তাহের মধ্যে রেজাল্ট এসে পড়বে। হুম। রেজাল্ট এসে পড়লে এরপরে আবার ডকুমেন্ট সাবমিট করা, ডকুমেন্ট গোছানো, ইউনিভার্সিটি খোঁজা। হুম। আর যতদিন পর্যন্ত আহ, এই প্রসেসটা চলতে থাকবে ততদিন পর্যন্ত কোনো একটা হুম। জায়গায় জব করা। আচ্ছা আচ্ছা। এরপরে কি মানে ইউকে তেই থাকবেন বা ইউকের বাইরে যাওয়ার ইচ্ছা? আমার ইউকে থাকার ইচ্ছা আছে, এখন দেখা যাক আচ্ছা আচ্ছা। কারণ আচ্ছা। কি হয় না হয়। তো ভাইয়া, ভার্সিটি লাইফ সম্পর্কে যদি কোনো মানে মেমোরেবল কোনো স্মৃতি থাকে বা কিছু শেয়ার করতে চান আমাদের উদ্দেশ্যে, বা আপনার যদি কোনো পরামর্শ, উপদেশ থাকে আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে বা ফ্রেন্ডদের উদ্দেশ্যে, কিছু বলার যদি থেকে থাকে। আমি শুনতে পারিনি, কেটে গেছিল। আচ্ছা, বললাম যে ভার্সিটি লাইফের কোনো মেমোরিজ যদি ভাই শেয়ার করতে চান, অথবা আমাদের জুনিয়রদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। তো ভার্সিটি লাইফের মেমোরিজ অনেক, আচ্ছা। মিস যেরকম, করা হয়তো ভার্সিটি। হ্যাঁ প্রচুর। আমাদের যারা আছে, যেরকম তনয়, প্রান্ত, আকাশ, আবির, তাদের সবাইকে মিস করি আমি। আচ্ছা আচ্ছা। কিছুদিন আগে আমি তানভীরের সাথে কিছুদিন আগে আমার কথা হয়েছে।
আকাশের আচ্ছা। সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছে, ও তো এখন আহ, আমেরিকাতে আছে। হুম হুম। এটা কিছুদিন আগেই গেল। হ্যাঁ, এরপর তন্ময়ের সাথে আমার মাঝে মধ্যেই কথা হয়। মিস করি, ওদের সবাইকে মিস করি, কারণ একটা বড় সময় একসাথে কাটানো হয়েছে আমাদের। হুম হুম। প্রতিদিন মানে একসাথে খাওয়া, একসাথে পড়াশোনা করা। কারণ আমরা আমরা একসাথে পড়াশোনা করতাম সবাই, আচ্ছা আচ্ছা। একসাথে পড়াশোনা গ্রুপ করা, স্টাডি করা একসাথে হতো। ঘুরতে যাওয়া। হ্যাঁ, এটা সিট নর্মাল সিটি থেকে শুরু করে আহ, যখন সেমিস্টার ফাইনাল থাকতো বা আচ্ছা। সেমিস্টার সিটি ফাইনালের থেকে আগ ফাইনাল দিয়ে পর্যন্ত। যে ভাইভা গুলো হতো, তখন কিন্তু একসাথে আচ্ছা আমরা আচ্ছা। পড়াশোনা করতাম। আচ্ছা। একসাথে আড্ডা দেওয়া বলো বা কোথাও এমনি ঘুরতে যাওয়া, হুম হুম। একসাথেই। একসাথে। জি ওই ভাইয়া। জিনিসগুলো মিস করি আসলে, যে হ্যাঁ, যখন আমরা ভাবছিলাম যে হ্যাঁ এটা, এটা আর এমন কি হবে, কিন্তু যখন অনেকটা, এখন চাইলেও হয়তো সময় হবে না যাওয়ার, হুম বা যদি যাইও অনেকদিন পরে যাব, তো ওগুলা মিস করি। আবার কবে দেখা হবে না হবে। হুম হুম। জি ভাইয়া। তো বেশ অনেকক্ষণ আর হয়ে গেল ভাইয়া। হ্যাঁ জুনিয়র, জি ভাইয়া। আমার সিনিয়র যারা আছে, এরপর অবশ্যই আমার যে স্যার, আমাদের যে হুম টিচাররা, আমার ব্যাচমেট, তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে হ্যাঁ অনেক মিস করি তাদের সবাইকে, যারা আমাকে, জুনিয়র তো অনেক কম জুনিয়রের সাথে আমার পরিচয় আছে, আচ্ছা। তাও যারা আমাকে চিনে, যারা আমাকে জানে, সবাইকে মিস করি আসলে। আর এটাই বলবো যে হ্যাঁ আমার জন্য দোয়া করতে সবাই। জি ভাইয়া অবশ্যই। তো আমাদের একটা কমেন্ট এসেছে ভাইয়া, আমরা চাচ্ছিলাম যে কমেন্টটা একটু পড়তে। জি। আমাদের 17 ব্যাচের একজন কমেন্ট করেছে, মালিহা বিনতে ইশরাত। আহ, সে প্রথমে আপনাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আইপি ওয়ালাইকুম সালাম। থেকে পড়েও কি এক্সট্রা কিছু কোর্স করতে হবে কিনা জব সেক্টরে যাওয়ার আগে? এক্সট্রা কিছু কোর্স না আসলে, দেখো আইপি রিলেট, আইপি শুধু এটা আইপি না, জব সেক্টরের জন্য যদি আমি বলি, জব সেক্টরে কিছু বেসিক কিছু জিনিস জানা লাগে, যেরকম মাইক্রোসফট অফিস সম্পর্কে জানা লাগে, এক্সেল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকা লাগে, প্রেজেন্টেশন কিভাবে দিতে হবে। হুম তো এগুলো আসলে কোর্সের আন্ডারে পড়বে কিনা আমি জানি না, কিন্তু হ্যাঁ এইসব জিনিস স্কিলস থাকা লাগবে, জব সেক্টরের জন্য হোক বা যে কোনো মানে গ্রাজুয়েশন শেষ করার পরে এই স্কিল গুলো থাকা লাগবে, এটা আবশ্যক। বেসিক হুম। কম্পিউটার তো স্কিলস, আর এছাড়া যে সকল কোর্স বা এই ছাড়া যে সকল স্কিলস থাকা লাগে এটা, স্পেসিফিক কোনো আমাদের আইপি রিলেটেড কোনো কোর্স বা যে নলেজের কথা ইআরপি কিছু জিজ্ঞেস সফটওয়্যার করেছে? কিভাবে ইউজ করতে হয়, খুব বেসিক আমি একটা জিনিস বলি, ইআরপি সফটওয়্যার কিভাবে ইউজ করতে হয়। হুম হুম। তো এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই জব সেক্টরে এটা এই জিনিসটা শেখানো হয়, কিন্তু এর আগের থেকে যদি শেখা যায় এটা খারাপ না, ভালোই। এক্সেল হুম সম্পর্কে জানা, এক্সেল এর ইউজ কিরকম ভাবে, কি কি ইউজ করা যাবে এক্সেল দিয়ে, জিনিসপত্র, ওটা নিয়ে খেলা করা, হুম ওই হুম। জিনিসগুলো জানা জানা লাগবে আসলে। জি ভাই বুঝতে পেরেছি। কিন্তু ওরকম ভাবে হয়তো আমি এটা ভুলও করতে পারি, যে এরকম হয়তো আমার জানা নাই, তা আমার মনে হয় না এছাড়া মানে কোনো এক্সট্রা কোনো কিছু আছে যেটা নিয়ে করতেই হবে। কিন্তু হ্যাঁ, ইংলিশ স্কিলস থাকা লাগবে অবশ্যই, এটা প্রত্যেকটা গ্র্যাজুয়েটেরই আচ্ছা। ইংলিশ স্কিলসটা ডেভেলপ করা অনেক অনেক ইম্পর্টেন্ট। জি ভাইয়া বুঝতে পেরেছি। তো ধন্যবাদ মালিহাকে কমেন্ট করার জন্য। আহ, এরপরে ভাইয়া, যারা নবাগত, যারা আইপি তে আসতে চাচ্ছে বা আইপি তে ক্যারিয়ার করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে কোনো যদি বলার থাকে আপনার, বা অথবা যারা দেশেই থাকতে চাচ্ছে, যে বাইরে না গিয়ে দেশেই
তাদের ক্যারিয়ার গড়তে চাচ্ছে, তাদের ক্ষেত্রে যদি কোনো পরামর্শ থাকে। দেখো, আহ, আমাদের যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা কিন্তু ডিমান্ড শুধু দেশে না, দেশের বাইরে অনেক বেশি ডিমান্ড। দেশে তো ব্যাপক হুম, ডিমান্ড আছে, দেশের বাইরে অনেক ডিমান্ড। আচ্ছা তো আচ্ছা। অনেকেই এই ধারণা, মানে এটা অনেকেরই ভয় থাকে যে হ্যাঁ, এটা একটা নতুন সাবজেক্ট। নতুন সাবজেক্ট আসলে নতুন সাবজেক্ট তো না, কারণ এটা অনেক আগের থেকেই আইপি তে মানুষজন পড়াশোনা করছে। হুম। এটা অনেক আগে থেকে, বুয়েট এটা অনেক, ফার্স্টে সে অনেক আগে থেকেই, হ্যাঁ, প্রায় অনেক আগে একটা 2000 সাল সাবজেক্ট কিন্তু থেকেই এটা। আছে। হ্যাঁ, কিন্তু প্রসার কম আর কি আমাদের। জব সেক্টরে, হ্যাঁ, আইপির জন্য যে আইপি বা আইই সেক্টরের জন্য যে একটা এমপ্লয়ার লাগবে, এমপ্লয়ি হুম লাগবে, হুম। ওইটার চাহিদাটা আমি বলবো যে এটা রিসেন্ট। তাও আচ্ছা আচ্ছা। রিসেন্ট বলা যায় না, কারণ তাও বলবো যে আজকে 10-15 বছর আগে থেকেই চাহিদাটা গড়ে উঠছে। আচ্ছা। হতাশ, এটা অনেকেরই চিন্তা যে হ্যাঁ, নতুন সাবজেক্ট কি হবে। এটা হতাশ হওয়ার কিছু নেই, কারণ আইপি সাবজেক্টটা অনেক ভালো, অনেক ডিমান্ডেবল। এবং এটা, এখান থেকে গ্রাজুয়েশন শেষ করার পরে জব সেক্টর অনেক হিউজ কিন্তু। আচ্ছা। জব সেক্টর হিউজ কিভাবে, এটা আহ, অনেকেরই ইয়ে যে হ্যাঁ, দেখো আমাদের কিন্তু আইপির দুইটা পার্ট, একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, একটা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। জি ভাই। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এরও অনেক ধরনের সেক্টর আছে, ম্যানুফ্যাকচারিং, এরপরে ম্যানুফ্যাকচারিং সেক্টর যেটা, বা মেশিন টুলস নিয়ে, মেশিন টুলসের যে সেক্টরটা, এরপর আসতেছে আমাদের লজিস্টিক সেক্টর আছে, প্রকিউরমেন্ট সেক্টর আছে। মানে আমি এটা খালি, মানে বর্তমানে আমার মনে হচ্ছে এই কয়েকটাই এর জন্য মেনশন করলাম। এছাড়া তো অনেক, আরো অনেক সেক্টর আছে। হুম হুম হুম। জি ভাই। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের সুযোগ অনেক। শুধুমাত্র যে এটা শুধুমাত্র একটা দুটো সেক্টর এমন না, অনেক সেক্টর আছে। একের থেকে একটা একটা গ্রাজুয়েশন শেষ করার পরে যে কোনো, আমি বলবো মোটামুটি আমি অ্যাপ্লাই করতে পারছি, অনেক জায়গায় আমি অ্যাপ্লাই করতে পারছি আচ্ছা আচ্ছা। এবং ডাকও পাইছি। এবং আমি হয়তো একটা মেনশন করার করার মতোই যে জবও কিন্তু অতটা হার্ড না জব পাওয়াটা। হুম হুম। যেহেতু আপনি মানে এটা, বললেনই যে আপনি বাইরে যাওয়ার আগেই একটা অলরেডি জব পেয়ে গিয়েছিলেন, বা আপনার যারা হুম, ফ্রেন্ডরা ছিল তারাও হ্যাঁ, মোটামুটি জবে ঢুকে গিয়েছিল। তুমি যদি এটা দেখো যে গ্রাজুয়েশনের পর কিন্তু আমার জানা মতে তোমার সিনিয়র হুম ভাই যারা আছে, মানে সিনিয়র যারা আছে, হুম হুম তারা কিন্তু ম্যাক্সিমামই গ্রাজুয়েশনের পর পরেই অনেকেই জবে ঢুকে গেছে। হুম হুম। তার মানে আমাদের সেক্টরে কিন্তু ডিমান্ডটা এখনো অনেক, মানুষ হুম, জব পাচ্ছে। শুধু জব জি পাচ্ছে তা ভাই। না, জব সুইচ করতেছে, সিনিয়র হ্যাঁ, জব পোস্টে সুইচ যাচ্ছে, করছে। একটা কোম্পানি থেকে একটা কোম্পানিতে যাচ্ছে। বড় অবশ্যই আমাদের কথাও যদি বলে, আমরা দেশের বাইরেও আসতে পারতেছি। হুম হুম তো অপরচুনিটিস অনেক আছে। যারা নতুন হুম আসবে তারা হয়তো, আমরা যেভাবে পড়াশোনা, আমাদের কোর্সটা যেভাবে হয়েছিল, বা আমাদের কোর্সটা যেভাবে হয়েছিল, তোমাদের কোর্স কিন্তু কিছুটা আলাদা। হুম। জি ভাই, আমরা কিছুটা রিসেন্ট আলাদা, আসলে হ্যাঁ, আইবি অ্যাক্রিডিটেশন হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, কিছুটা আলাদা হয়েছে। যেরকম আহ, কিভাবে তোমাকে বুঝাবো, কোর্স প্ল্যানিং বলো কিছুটা আলাদা। আবার নতুন যারা আসবে তাদের হুম কোর্স হুম। প্ল্যানিং হয়তো আরেকটু আলাদা হবে। আর একটু অ্যাডভান্স হবে হয়তো। হ্যাঁ, আরেকটু অ্যাডভান্স হবে। হুম হুম কিন্তু আমি নতুনদের জন্য এটা বলবো যে হতাশার কিছু নেই। এটা অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট ইন ফিউচার। এখান থেকে যদি, আইপি থেকে আমি পরে একটা জিনিস আমি শিখছি যে যদি আমার নলেজটা ভালো থাকে, যে সাবজেক্ট নিয়ে পড়তেছি সেই সাবজেক্টের নলেজটা যদি আমার ভালো থাকে,
যদি আমি এক্সপ্রেস করতে পারি তাহলে আমার জন্য সামনে যে রাস্তাটা সেটা অনেক ইজি। হুম, হুম, হুম। জি ভাইয়া, বুঝতে পেরেছি। এক্সপ্রেস করতে হবে যে হ্যাঁ। নিজেকে এক্সপ্রেস করতে জানতে হবে, হ্যাঁ, পারতে হবে। এখন এবং এটাতে আমি একটা ছোট্ট জিনিস উল্লেখ করতেছি যে হ্যাঁ, আমি আজকে হুম, যেরকম 4 বছর আগে যখন আমি ইউনিভার্সিটিতে নতুন ভর্তি হয়েছি তখন তো এরকম আমি ছিলাম না। ছিলেন না, হ্যাঁ। তা আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ, সেটা যে কেউ সবাই আস্তে আস্তে ডেভেলপ হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আস্তে আস্তে কারণ এটা শুধু আমি যদি আমাদের সাবজেক্ট বলি, আমাদের সাবজেক্ট বা নিজের ব্যাপারেও যদি বলি, সাবজেক্ট ভালো, নিজে এক্সপ্রেস করতে শেখা লাগবে, হুম, কিভাবে রিসার্চ করা লাগে। হুম, হুম, কারণ আমাদেরকে কিন্তু, যেটা আমি উল্লেখ করছি, আমাদের কোর্সটা অনেক স্বল্প সময়ের। এই স্বল্প সময়ে হয়তো অনেক সাবজেক্ট, অনেক টপিকস, অনেক কিছু থিওরিজ হুম, কভার নাও করার কভার হয় না। এছাড়া বাকিগুলো কিন্তু আমাদেরকে জানা লাগবে। আমরা কিভাবে শিখবো, হুম, সেই শেখার আগ্রহটাও থাকা লাগে। থাকতে হবে। জি ভাইয়া। হ্যাঁ, থাকতে হবে, এটা শুধু অবশ্যই থাকতে হবে। ভার্সিটির উপর নির্ভর না করে, শুধু হ্যাঁ, ভার্সিটির উপর নির্ভর না করে নিজে থেকেই কিছু শেখার আগ্রহটা থাকতে হবে আমাদের। এখন এটার জন্য যে শেখার আগ্রহ, এখন তুমি শিখবা কিভাবে? এটার অ্যান্সার যদি আমি বলি, এটা কোশ্চেন তোমার আসতে পারে যে হ্যাঁ ভাইয়া, আমি শিখবো কিভাবে? হুম, যে হুম। বলতেছেন যে শিখতে হবে, শিখবো কিভাবে? জি ভাইয়া। ইউনিভার্সিটির আমাদের যে স্যাররা আছে বা আমাদের যে টিচাররা আছে, তারা অনেক হেল্পফুল। হুম। আমি আমার ব্যক্তিগত এর থেকে যে এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, অনেক হেল্পফুল ওনারা। জি আমি ভাইয়া। এরকম হয়নি যে আসলেই। আমি ওনাদের কাছে আমি কোনো অ্যাডভাইস নিতে গেছি বা হেল্প নিতে গেছি, তারা আমাকে ফিরে দিচ্ছে, হুম। অনেক হেল্প করছে। আমি বলবো যে আমার এখন এখান পর্যন্ত আসার পিছনে অনেক বড় অবদান তাদের। জি ভাইয়া। কারণ আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, অনেক কিছু জানতে হয়েছে, অনেক সাপোর্টের দরকার পড়ছে। সেগুলো আমি আমাদের আইপি ডিপার্টমেন্টের যে সকল ফ্যাকাল্টি মেম্বার্স আছে সবার থেকে পেয়েছি। হুম, হুম। আসলে ভাইয়া, আমাদের আইপি ডিপার্টমেন্টের এবং ফ্যাকাল্টির সব টিচাররাই অনেক হেল্পফুল। হুম। তো ভাইয়া, অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ ধরে আমরা আড্ডা হ্যাঁ, দিলাম, অনেক অনেক কথা বললেন। তো আপনার অনুভূতি নিয়ে আজকের আমরা অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি। হ্যাঁ, আমারও অনেক ভালো লাগলো। অনেকদিন হুম। পর বাউসটা কারোর সাথে কথা বলতেছি আচ্ছা, আচ্ছা। এইভাবে। আশা করি ইনশাল্লাহ সামনে আবারও আমরা আপনাকে দেখতে হ্যাঁ, পাবো। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ। হুম। জি কারণ ভাইয়া। এদের সাথে আসলে টাইমের ডিফারেন্সটা অনেক, টাইমের ডিফারেন্স হচ্ছে আর এখন আমি ছুটিতে, আমি হুম, হলিডে নিচ্ছি, আমি এর জন্য আমি এখন ঈদের জন্য হলিডে নিচ্ছি, এর জন্য আমি এখন ফ্রি আছি। নর্মালি এই টাইমটাতে আমি কাজে থাকি প্রতিদিন। হ্যাঁ, হ্যাঁ। আমার তো মাস্টার শেষ হয়েছে, না মাস্টার্স আমি সাবমিশন দিছি গত গত মাসে। তো এই গত একটা মাস ধরে আমি কাজ করতেছি প্রতিদিনই। আচ্ছা, আচ্ছা। যার কারণে হাতে সময়, আমি সপ্তাহে মাত্র 2 দিন ছুটি, 5 দিন কাজ করে 2 দিন ছুটি আমার। যার কারণে মানে ফ্রি টাইমটা খুবই কম পাই, জি ভাইয়া। ম্যাক্সিমাম সময় ব্যস্তই থাকি। আর যেই টাইমে আমি ফ্রি থাকি সেই টাইমটাতে আসলে এইভাবে আয়োজন করে আড্ডা দেওয়া, এটা হুম, হুম। মানে হয়ে উঠতো না আর কি। হয়ে ওঠে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা আজকে তোমরা আমাদেরকে ইনভাইট করছো আমাকে, আমার আসলেই থ্যাঙ্কফুল। হ্যাঁ, ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ ভাইয়া, এরকম প্রোগ্রাম আমাদের হয় এত আমাকে সময় ইনভাইট দেওয়ার জন্য। করবে। জি ভাইয়া। জি। তো ভাইয়া, আপনার সামনের দিনগুলো আরো সুন্দর কাটুক, হ্যাঁ, এটি দোয়া করব। তো আল্লাহ হাফেজ ভাইয়া। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
তো ভিউয়ার্স, আপনারা যারা ছিলেন এতক্ষণ ধরে আমাদের সাথে এবং এতক্ষণ ধরে যারা লাইভটি দেখেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ভাইয়ের কাছ থেকে অনেক অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন, যারা বিশেষ করে বাইরে যেতে চান। কি কি ধরনের স্কিল বা কি কি ধরনের যে গাইডলাইনটা ভাইয়া দিয়েছে, আশা করি এইভাবে ফলো করলেই আপনারা আপনাদের বাইরে যাওয়ার পথটি আরো সুগম হবে। আপনারা যারা আমাদের এই কমিউনিটিতে আছেন, আমাদের কমিউনিটি গ্রুপগুলোতে যারা অ্যাড আছেন, তারা সবসময় অ্যাড থাকবেন এরকম আপডেটেড নিউজ এবং ক্যারিয়ার আড্ডা, বিভিন্ন যে তথ্যগুলো আমরা শেয়ার করে থাকি এগুলোর সাথে আপনারা থাকবেন। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরো নতুন কিছু দিতে পারবো। তো যারা যারা এই লাইভটি দেখেছেন, অবশ্যই তারা শেয়ার করবেন বন্ধুদের সাথে, যেন তাদেরও হেল্প হয়, এবং আমাদের সাথেই থাকবেন সবসময়। ইনশাআল্লাহ এর পরবর্তীতে আরো নতুন একজনকে নিয়ে আমরা হাজির হব আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।